We are live. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউথ পলিসি ফোরাম আয়োজিত টকিং পলিসিজ সিরিজের আজকের এই সপ্তম আয়োজনে। আজকে আমাদের বিষয়বস্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্প। আমরা সবাই জানি যে আমাদের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে পোশাক শিল্প। এই শিল্প গত 40 বছরে বাংলাদেশের কেবল অর্থনীতিতে নয়, বাংলাদেশিদের সামাজিক জীবনেও একটি গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে, গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমরা জানি যে আমাদের মোট রপ্তানি আয়ের এখন 80% বেশি এই পোশাক শিল্প থেকে আসে এবং প্রায় 3 থেকে 4 লাখ শ্রমিক এই শিল্পে কাজ করে, যাদের অধিকাংশই মহিলা, অধিকাংশই এসছে গ্রামাঞ্চল থেকে। অতএব তাদের যে আয় সেটি কেবল তাদের ব্যক্তিগত জীবনেই নয়, তাদের পরিবারের জীবনে এবং কিছুটা হলেও তাদের গ্রামের অর্থনীতির উপরও একটি প্রভাব বিস্তার করেছে। আমরা এটিও জানি যে সাম্প্রতিককালে উন্নয়নশীল বিশ্বে ম্যানুফ্যাকচারিং এর সফলতার গল্প অতটা আমরা শুনি না। একসময় আমরা জাপান, তাইওয়ান, কোরিয়া এদের কথা শুনতাম, ইদানিং অতটা শুনি না, এবং সেই কারণেই বাংলাদেশের পোশাক শিল্পের যে সাফল্য সেটি উন্নয়ন বিশ্বেও কিন্তু স্বীকৃত হয়েছে ম্যানুফ্যাকচারিং খাতের একটি সফলতার নিদর্শন হিসেবে। তবে এই শিল্পে যে কোনো সমস্যা নেই সেটাও না, সমস্যা আছে, ভবিষ্যতের সম্ভাবনাও আছে। তো গত 40 বছরে এই শিল্পের যে যাত্রা, সেই যাত্রা, সেই সফলতা, কিছু সমস্যা এবং সম্ভাবনা, এগুলো নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে আমরা অতিথি হিসেবে পেয়েছি অধ্যাপক মোহাম্মদ মোমেন। আপনাকে স্বাগত অধ্যাপক মোমেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রতিষ্ঠান ইনস্টিটিউট, ইংরেজিতে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বা যেটি কারো কারো কাছে আরো পরিচিত আইবিএম, এই সংক্ষিপ্ত আইবিএ জি জি হিসেবে পরিচিত। তবে এর আগে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ফাইন্যান্স ডিপার্টমেন্টে আপনি অনেকদিন অধ্যাপনা করেছেন, কিন্তু সেটি আপনার একমাত্র পরিচয় নয়। আপনি একজন সফল উদ্যোক্তা, বাংলাদেশের বিশিষ্ট শিল্প প্রতিষ্ঠান প্রাইড গ্রুপের আপনি পরিচালক। এটি ছাড়াও বর্তমানে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমই এর বর্তমানে যে পরিচালক পর্ষদ আছে সেটার আপনি সদস্য, এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনেরও আপনি পরিচালক। অতএব আপনি একাধারে আপনি একজন শিল্প উদ্যোক্তা, যিনি গার্মেন্ট শিল্পের সাথে বহুদিন ধরে জড়িত সরাসরি ভাবে, সেই পার্সপেক্টিভটাও আপনি আনতে পারবেন। আবার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে পুরো শিল্প খাত কিংবা ব্যবসায়িক খাত, বাংলাদেশের ব্যবসায়িক খাতের প্রেক্ষিত থেকেও আপনি অনেক কিছু বলতে পারবেন। এবং যেটি আপনার প্রথম যে পরিচয়টি দিয়েছিলাম, যেহেতু আপনি অধ্যাপক, তাদের সবকিছু বিষয় আপনি নির্মোহভাবে অবজেক্টিভলিও আপনি বিশ্লেষণ করতে পারবেন। আমার মনে হয় না যে আমরা খুব সহজে এমন একজনকে পেতাম যিনি অন্তত পক্ষে 3টি পার্সপেক্টিভ আমাদেরকে দিতে পারবেন। এবং আজকের এই স্বল্প সময় আমাদের হিসেব মতো আমরা আপনার সাথে 1 থেকে 1.25 ঘন্টা আমি আপনার সাথে কিছু কথোপকথন করব। তারপর আমরা 15 মিনিটের জন্য আমাদের অডিয়েন্সের কাছ থেকে, আমি জানি অনেক প্রশ্ন আসবে, 15 মিনিটে যতটুকু নিতে পারি, যতটুকু আপনি জবাব দিতে পারেন তার চেষ্টা করব। তবে আমার মনে হয় যে আজকের এই সংলাপ, এটাকে আমি একটু শুরু হিসেবেই চিন্তা করি, কারণ এই গার্মেন্টস শিল্প বিশেষ করে এর ভবিষ্যৎ সম্বন্ধেও অনেক কিছুই আলোচনা করার আছে। তো আমি শুরুতে আজকে শিরোনামটির কথা বলি। আমরা একটি প্যারাডাইম শিফটের কথা বলছি। এখন এই গার্মেন্টস শিল্পে গত 40 বছরে নিশ্চয়ই অনেক পরিবর্তন এসছে। আপনার শুরুতে যে ধরনের পণ্য তৈরি হতো, এখন তো সেগুলো হয়তো হয়, কিন্তু তার সাথে আরো অনেক নতুন পণ্য যুক্ত হয়েছে। যে প্রযুক্তি দিয়ে আপনারা শুরু করেছিলেন, সেই প্রযুক্তিতেও অনেক পরিবর্তন এসছে, কর্মপদ্ধতিতেও পরিবর্তন এসছে, বাজারেরও হয়তো কিছু পরিবর্তন এসছে। কিন্তু এই পরিবর্তনগুলি আমরা যেটি বলি ইনক্রিমেন্টাল, অর্থাৎ একটি প্যারাডাইমের মধ্যে একটু একটু করে আমাদের অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু প্যারাডাইম শিফটের যে ব্যাপারটি,
সেটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং অনেকেই বলেন যে আমাদের পোশাক শিল্প একটি সন্ধিক্ষণে এখন উপস্থিত, যেখানে হয়তো আমাদের আগের মতো একটু একটু করে পরিবর্তন করলেই চলবে না, আমাদের হয়তো প্যারাডাইম শিফটের দরকার হবে। সেই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। তবে শুরুতে আপনার উদ্যোক্তা জীবনের যাত্রা, আমি জানি যে এটা আপনার বাবার কাছ থেকে, এটা একটি লেগাসি, উনি শুরু করেছিলেন। সেই যাত্রা সম্বন্ধেও সংক্ষিপ্ত ভাবে আমরা একটু জানতে চাই, কারণ আমাদের ধারণা, অনেকেই বলে যে বাঙালিরা হয়তো ভালো দার্শনিক হতে পারে, ভালো কবি হতে পারে, উদ্যোক্তা হতে পারে না। আপনারা এটিকে ভুল প্রমাণিত করেছেন। তো সেইটি দিয়ে একটু শুরু করি, অধ্যাপক মোমেন। ধন্যবাদ আপনার অত্যন্ত সুন্দর একটা উপস্থাপনের জন্য এবং আমাকে উপস্থাপন করার জন্য। জাস্ট একটা তথ্য মানে একটু প্রথমে কারেক্ট করে নিই। 3 লক্ষ না, 3 মিলিয়ন, মানে 30 থেকে 40 লাখ। ভুল বলেছি, 30 লক্ষ। হ্যাঁ। আপনি যে প্রশ্নের কথা বললেন বা যে উদ্যোক্তার কথা, সেখান থেকে আসি। আমি যদি এই পিতার সন্তান না হতাম, তাহলে হয়তোবা আমি আজকে আপনার সামনে বসে এই ব্যবসায়িক উদ্যোগ নিয়ে কথা বলতাম না। কারণ আমি যেহেতু একটা উদ্যোক্তা পরিবারের সন্তান, সেই হিসেবে ডাইনিং টেবিলের প্রতিটা আলোচনা থেকে শুরু করে সারা জীবন আমরা শুধু উদ্যোগ আর স্বপ্নের কথাই শুনে আসছি। এবং এখনো আমাদের পরিবারগুলোতে এই পরবর্তী প্রজন্মের কাছেও শুধু এই স্বপ্নেরই স্বপ্নই গাথা হয়। তো উদ্যোক্তা তো ড্রিম ছাড়া হয় না। তো বাবার কাছের থেকে আমাদের এই কোম্পানি, যেটা আমরা প্রাইড গ্রুপ নামকরণ করেছি এখন, সেটা 1960 মানে 1960, প্রায়ার টু বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স, একটা একটা ছোট ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি হিসেবে শুরু হয়। সেটা ছিল টেক্সটাইল প্রসেসিং হাউস বলতাম। সেই আমলে এই এই ক্যাটাগরিটাকে বা এই সেক্টরটাকে, সাবসেক্টরটাকে বলা হতো মেকানাইজ, সেমি মেকানাইজ ডাইং প্রিন্টিং সেক্টর। তো সেখানে আমাদের এটা একটা সেমি মেকানাইজড একটা শিল্প প্রতিষ্ঠান ছিল। সেখান থেকে আমরা শুরু করি, এটা 1960-এর দশকে। আমরা জয়েন করি ছাত্র অবস্থায়, আমার বাকি 2 ভাই এবং আমি, আমার বড় 2 ভাই। একদম বড় ভাই কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করা। এবং আমার ইমিডিয়েট বড় ভাই, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং একটা অনুষদের বর্তমানে ডিনও। তো আমরা সবাই ব্যবসাতে, পড়াশোনার ফাঁকে ফাঁকে মানে ব্যবসার সঙ্গে জড়িত হই। এবং পূর্ণাঙ্গ রূপে আপনার ছাত্রত্ব কোনো সময় সম্পূর্ণ ছিল না, কোনো সময় ব্যবসায়িকটা বা উদ্যোক্তা, when we have experienced working in factories from very early childhood at various capacities. So hands on শেখার একটা আপনার মানে সুযোগ হয়েছিল প্রত্যেকেরই। যদিও আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার না, তবে তারপরেও আমার মনে হয় আমরা এই টেক্সটাইলের যে ভাস্ট ফিল্ড, তার মধ্যে বিচরণ করার মতন কিছুটা হলো যোগ্যতায় ওভার দি ইয়ার্স ফ্যাক্টরিতে থাকার কারণে অর্জন করতে পেরেছি বলে মনে হয়। তো যেটা আপনি শুরুটা এভাবেই, যে বাবার স্বপ্নকে লালন করে, এবং এক পর্যায়ে ছাত্র অবস্থা থেকে ওনার সঙ্গে এমন ছিল আমাদের পরিবারে, আমরা স্কুল থেকে উনি আমাদেরকে দুপুরবেলা পিক করতেন করে। আমরা সব 4 ভাই বোন, তখন আমরা এক স্কুলে পড়তাম। সরাসরি স্কুল থেকে আমরা ফ্যাক্টরিতে যেতাম। সেখানে আমাদের লাঞ্চ হতো এবং সেখানে আমরা হোমওয়ার্ক করতাম, খেলাধুলা করতাম এবং পরবর্তীতে ওখান থেকে বাসা যেতাম। আমার বড় ভাই হয়তো ততদিন ক্যাডেট কলেজে চলে গেছেন, তা না হলে পরে হয়তো উনি আমাদের সঙ্গে আসতেন। কিন্তু আমরা যারা তখন ছোট ছিলাম, তারা সবাই বাবার সঙ্গে। তো উদ্যোক্তা আর পরিবার ব্যবসা একদম ওতপ্রোত ভাবে ছিল আর কি। মানে এটা একটা ব্যবসায়িক পরিবার বলা যেতে পারে। আমার মনে হয় অনেক পরিবারই এখন বর্তমানে যারা অনেক ব্যবসায়ী পরিবার আছে, তারা সবাই, বা উদ্যোক্তা পরিবার আছে, তাদের পরিবারের মধ্যে মানে আই থিঙ্ক আমার মনে হয় এটাকে খুব বেশি সেগ্রিগেট করা যায় না, মানে জীবনটা একদম ওতপ্রোত ভাবে জড়িত। আর যেটা বললেন যে যে দর্শনের কথা বলছিলেন, যে আহ, আমরা আমরা হয়তো দার্শনিক হতে পারবো কিন্তু উদ্যোক্তা হতে পারবো না, এই ধরনের কোনো কথা যদি কখনো প্রচলিত থাকে, তা আমার মনে হয় আমার আগের প্রজন্ম এবং আমাদের প্রজন্ম এ কথাটা অলরেডি ভুল প্রমাণ করেছেন। কারণ বর্তমানে একটা বিশাল উদ্যোক্তা শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশে, এবং আজকে যে বাংলাদেশ দেখছেন তার অনেকটাই কিন্তু দেশীয় উদ্যোগ। আপনার যেমন ভিয়েতনামের যেরকম আপনি এখন এত নাম শোনা যাচ্ছে, সেটা কিন্তু বিদেশি উদ্যোগ।
কিন্তু আমাদের দেশের এই উদ্যোগটা সামগ্রিকভাবেই আমার বহুলাংশেই আমার মনে হয় এটা দেশীয় উদ্যোগ। তো আপনার প্রথম প্রশ্নের এটাই ছিল যে পারিবারিক ভাবে যদি আমরা এটার মধ্যে না থাকতাম তাহলে হয়তো এই আজকে আপনার সঙ্গে উদ্যোক্তা হিসেবে অন্তত কথা বলতাম না, অন্য কোনো বিষয়ে হয়তো কথা বলতে পারতাম। কিন্তু এটাও একমাত্র কারণ হচ্ছে যে পরিবারের কারণেই আজকে এখন মোর ইট ইস বিকামিং অল দ্য মোর ইম্পর্টেন্ট। একটা নতুন সাবজেক্টই আছে, নাম হচ্ছে ফ্যামিলি বিজনেস। তো এখন পৃথিবীতে অনেক প্রায় 60-70% ব্যবসায় কিন্তু ফ্যামিলি ওন। তো এখন অনেক বড় বড় ব্যবসা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসা। তো আমার মনে হয় এই ব্যবসায়িক পরিবারগুলোতে এইরকমই একটা ব্যাপার, সেখান থেকে উদ্যোক্তাটা কতটা আমি নিজে উদ্যোক্তা, কতটা আমি ইনহেরিটেড উদ্যোক্তা, আমার মনে হয় এই সেগ্রিগেশনটা করা আমার পক্ষে অন্তত অনেকই ডিফিকাল্ট। তো এই প্রথম প্রশ্নের জবাবে যদি আপনি এটা এতটুকু গ্রহণ করেন। তবে এটাও তো ঠিক যে অনেকের হয়তো সেই পারিবারিক ঐতিহ্য ছিল না। আমার মনে হয় আমাদের গার্মেন্ট শিল্পের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে উদ্যোক্তা তৈরির একটি সুযোগ এমন ভাবে সৃষ্টি হয়েছিল। কারণ আপনি জানেন যে এটি তো একটি মানে সহজ টেকনোলজি ব্যবহার করে অনেকে গার্মেন্টসে আসতে পারেন। অতএব অনেকেই হয়তো এসছেন যাদের হয়তো আগে পারিবারিক ভাবে ব্যবসার কোনো অভিজ্ঞতাও ছিল না, সেই ধরনের অবশ্যই অনেকেই এসছেন। যে আমার মনে হয় গার্মেন্টস শিল্পের একটা বিরাট অংশেই কিন্তু সেরকম। এবং ওনারা অ্যাটলিস্ট আমরা যখন আমার আগের হয়তো 10 বছর, আমি 84 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করি। তা আপনি যদি আরো 7-8 বছর আগের থেকে ধরেন, 82-83 থেকে, কিন্তু আমাদের আমাদের সমসাময়িক আমাদের যারা সিনিয়র তাদের মধ্যে অনেকেই কিন্তু নানা ধরনের স্বপ্ন গাথা শুরু হয়ে গেছিল। আমাদের আমাদের বিভিন্ন ধরনের আলোচনায়, আড্ডায় কিন্তু ম্যানুফ্যাকচারিং, ফার্মিং, এ ধরনের নানা ধরনের জিনিস কিন্তু তখন উঠে আসতো। জানি না এখন যেটা হয়তো স্টার্ট আপস হচ্ছে, তখন আমরা এরকম বিভিন্ন ধরনের আলোচনা আমরা তখন করেছি। এমনকি ছাত্র অবস্থাতে আমি এবং আমার ইমিডিয়েট বড় ভাই, আমরা তখন রাবার প্ল্যান্টেশন করার জন্য চিটাগাংয়ে প্রত্যেক সপ্তাহে যেতাম। আমি ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম, উনি হয়তো পাশ করে গেছেন, এরকম ইন্টারমিডিয়েট পাশ করে গেছেন, আমি এমন। আর একদম বড় হয়ে যখন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা শেষ করছেন উনি, আমরা এই 3 জন পালাক্রমে তখন আমরা যেতাম চিটাগাং হিল ট্রেক্সে রাবার প্ল্যান্টেশন করার জন্য। তো আপনি যেটা বললেন যে অনেক আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এখন যারা ইন্ডাস্ট্রি কলিগ আছেন তাদের অনেকেই কিন্তু এইভাবে চাকরিতে না ঢুকে সরাসরি কিছু একটা করতে হবে। সে সময়কার অবস্থাটা তো ভিন্ন ছিল। আমরা তো সবাই একটা ট্যাগ লাইন ছিল বটন লেস বাস্কেট অথবা বাস্কেট কেস। আমাদের সেখান থেকে প্রত্যেকেরই আমাদের মনে হয় একটা ভিতর থেকে কিছু একটা করার ইচ্ছাটা মনে হয় বেশ আদম্য ছিল। কারণ আমরা তো ঠিক মানে স্বাধীনতার পর পর আমরা আসলাম হচ্ছে উই আর আই থিঙ্ক দ্য নেক্সট জেনারেশন আফটার ইন্ডিপেন্ডেন্স, যারা আপনার কিছু একটা করতে পারি এরকম একটা ব্রতি বা। তা আমাদের মধ্যে অনেকেই দেশের বাইরে চলে গেছেন, যারা বিশ্বাস করেননি যে এদের দ্বারা কিছু হবে, এদেশে কিছু হবে। আর আবার অনেকেই রয়ে গেছেন এবং চেষ্টা করেছেন এবং আজকে অনেক সফলতা অর্জন করেছেন। ইউ আর ভেরি রাইট উইন ইউ সে দ্যাট এটা একটা লোয়ার টেক ছিল তখন, মানে টেকনোলজিক্যালি। আমার মনে হয় অনেকেই স্বীকার করবেন, আমার ইন্ডাস্ট্রি কলিগরা যারা 5-7 লাখ টাকার মেশিন কিনে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে টাকা ধার নিয়ে একটা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর বাড়িওয়ালা তৈরি করে রেখেছেন, হয়তো এয়ারপোর্ট রোডে অথবা আপনার রামপুরা রোডে, তার দোতলাটা ওনাকে আরো 5 লাখ টাকা বা 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোতলাটা বানিয়ে নিয়ে সেখান থেকে একটা 5 লাইন 6 লাইন 3 লাইনের ফ্যাক্টরি দিয়ে যাত্রা শুরু হয় বেশিরভাগ ফ্যাক্টরি দিয়ে। তো আমার মনে হয় সেইটা সেই অর্থে টেকনোলজিটা ইজিলি ডুয়েবল টেকনোলজি ছিল, লেসার ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করা যাচ্ছিল, সেটাও একটা কারণ। সেই সঙ্গে সঙ্গে আমি ওনাদের উদ্যোগকে খাটো করে একদমই দেখতে চাই না। ওনারা সবাই রিস্ক নিয়েছেন, ওনারা সবাই চ্যালেঞ্জ নিয়েছেন, নিয়ে আজকে অনেকেই আজকে বিশাল বড় বড় উদ্যোক্তা, অনেক বড় বড় গ্রুপ বা প্ল্যান মালিক, কিন্তু ওনারা সবাই এভাবে শুরু করেছেন। আমি সেই উদ্যোগটাকে কোনো ক্রমে ছোট করে দিতে চাচ্ছি না। নিজের উপর বিশ্বাসেরও একটা ব্যাপার ছিল। আমরা তো দেশ গার্মেন্টের গল্পটা জানি, যেটা ডাইউ ফ্যাক্টরির সাথে তাদের একটি 5 বছরের চুক্তি ছিল। কিন্তু 1 বছরের মাথায় নুরুল কাদের সাহেব এবং তার সাথে যারা ছিলেন তারা অনেকেই সিদ্ধান্ত নিলেন যে আমরা শিখে ফেলেছি,
অতএব উৎপাদন কিভাবে করতে হয়, বিক্রি কিভাবে করতে হয় আমরা শিখে ফেলেছি, আমরা নিজেরাই এখন করতে পারবো। এবং তারপর আমরা এটাও জানি যে দেশ গার্মেন্টেও যারা ছিলেন সেখান থেকেও অনেকে আস্তে আস্তে বের হয়ে তাদের নিজেদের গার্মেন্ট প্রতিষ্ঠান শুরু করেছে। আনিসুল হক সাহেবের কথা আমরা জানি, তিনি দেশ গার্মেন্টই ছিলেন, বের হয়ে আসলেন। তো এই যে নিজের উপর বিশ্বাস যে আমি নিজেই কিছু একটা করতে পারি, এটা আপনাদের প্রজন্মের একটি বৈশিষ্ট্য ছিল কিনা জানি না, কিংবা আপনি যে কথাটি বলছিলেন যে আমাদের বটমলেস বাস্কেট বলা হতো, তারও একটি প্রতিক্রিয়া ছিল কিনা যে আমরা দেখিয়ে দেব যে আমরা কি করতে পারি। যাই হোক না কেন, আপনারা দেখিয়ে দিয়েছেন, এটা ঠিক, আপনারা একটা নিদর্শন সৃষ্টি করেছেন, এটা ঠিক। মানে অনেকেই সে সময় কিন্তু প্রথমে কোনো চাকরি করেননি, সরাসরি এরকম একটা কেরিয়ার বেছে নিয়েছেন, যে সেটা আপনার গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং হোক, সেটা কোনো ফার্মিং। আমাদের একই সময় আরেকটা ইন্ডাস্ট্রি বাডিং ছিল, কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি। সেটা ছিল টেক্সটাইল মিল, ছোট ছোট 20-25 লুমের টেক্সটাইল মিল, এরকম অসংখ্য টেক্সটাইল মিল কিন্তু হয়েছিল। কিন্তু ওটা একটা নট এ ভেরি ভায়াবল সাইজ ছিল না। ওটাকে ওটাকে এক্সপ্যান্ড, ওটা জাস্ট মাঝখানে একটা প্রসেস নিয়ে কাজ করছিল, ওটা ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড লিঙ্কেজ ছিল না। ফলে ওটা সাকসেসফুল হয়নি। এরকম আরো অনেক কতগুলো উদ্যোগে আমার মনে হয় সে সময় নিয়েছিল। কিন্তু যেটা আমি এখান থেকে জোরের সঙ্গে বলতে চাই, বিশেষ করে যেহেতু আপনাদের আমাদের নতুন প্রজন্ম অনেক অডিয়েন্স আছে, সেটা হচ্ছে এই এই যে ওনারা কিন্তু ফার্স্ট একটা লাইফের চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি হিসেবে নিয়েছেন। অনেকে এরকম মনে করেন যে আমরা আপাতত একটা চাকরিতে ঢুকি, তারপরে এবার আস্তে আস্তে এখান থেকে আমি ওটা থেকে বেরিয়ে এসে বা ওখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে করবো। অনেকে একদম ভেরি ফার্স্ট জব হিসেবে, ভেরি ফার্স্ট অ্যাক্টিভিটি হিসেবে ওনারা একটা কোনো ধরনের উদ্যোগ নিয়েছেন, সেটা শিল্প প্রতিষ্ঠান করা হোক, সেটা একটা ফার্ম করা হোক, বা যে কোনো ধরনের। এরকম আরো অনেক প্রসিদ্ধ গ্রুপ আছে, আমি নাম বললে করতে চাই না, কিন্তু ওনারা 4-5 বন্ধু মিলে হয়তো একটা অ্যাডভার্টাইজিং ফার্ম করেছেন। এখন ওনারা একটা বিশাল বড় ফার্মাসিউটিক্যাল গ্রুপের মালিক, বিশাল বড় মিডিয়া গ্রুপের মালিক, বা অন্যান্য অনেক কিছুর মালিক, টেক্সটাইল নানা ধরনের ইন্ডাস্ট্রির মধ্যে আছে। কিন্তু ওনারা প্রথমেই আসছেন। তো আমার মনে হয় ওই সময়কার একটা ট্রেন্ড ছিল, যে সবাই মানে স্পেশালি একটা জেনারেশন চেষ্টা করেছেন যে আমরা নিজের পায়ে কিভাবে দাঁড়ানো যায়, সেটা মনে আরেকটি জিনিস শুনেছি আমার একজন ব্যাংকার বন্ধুর কাছ থেকে, যে 1980 দশকে যখন পোশাক শিল্পের শুরু হলো, ঠিক ওই সময়টাই কিন্তু আমাদের ব্যাংকিং খাতের প্রাইভেটাইজেশন হয়েছে। অতএব অনেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রাইভেটাইজড হলো, নতুন নতুন প্রাইভেট ব্যাংক আসলো। এবং আমার ব্যাংকার বন্ধু যে কথাটি বলছিলেন, যে ওই সময় যারা ব্যাংকার ছিল তারা অনেকেই কিন্তু সাহস করে এই যে নতুন উদ্যোক্তাদেরকে তারা ঋণ দিয়েছিলেন। অর্থাৎ পশ্চিমা জগতে আমরা যে ধরনের ক্রেডিট অ্যানালিসিস করি ইত্যাদি অত শত তারা করেননি। তাদের বিশ্বাস ছিল, হয়তো তাদের পূর্ব পরিচয় ছিল কিংবা কোনো একটি বিশ্বাসের ভিত্তিতে হয়তো একটা ঝুঁকি তারাও নিয়েছিলেন, কিন্তু দ্যাট পেড অফ। এবং সেটাও কারণ আপনাদের অর্থায়ন নিশ্চয়ই একটি বিরাট বাধা হতে পারত, কিন্তু আমাদের ব্যাংকিং খাত হয়তো যে সেই জিনিসটিকে একটু সহজ করেছে। এবং কিছু কিছু ইনোভেশন তো হয়েছিল ওই সময়। ব্যাক টু ব্যাক এলসির ব্যাপারটি আমরা শুনেছি, তারপরে ওয়েজ আর্নার স্কিম, সেখান থেকে কিভাবে আপনারা ফরেন এক্সচেঞ্জ পেতে পারেন, এই ব্যবস্থাগুলো করা হয়েছিল শুরুতে। ব্যাক টু ব্যাক জিনিসটা অবশ্যই একটা খুব ইনোভেটিভ সলিউশন ছিল, যেখানটায় আপনার আদারওয়াইজ আপনি যে চিন্তা করেন আমাদের এখানটায় ফিক্সড অ্যাসেট টু লিকুইড অ্যাসেটের রেশিও ওই সময়, আমি কারেন্ট অ্যাসেটের রেশিও ওই সময় তার যদি গার্মেন্ট প্রসেসিং মানে গার্মেন্ট ফ্যাক্টরি যেগুলো মানে যাদের ফিক্সড অ্যাসেট বলতে সুইং মেশিন, আর আপনার ইনভেন্টরি হচ্ছে হচ্ছে 3 ফর্মের: র মেটেরিয়াল ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি, ফিনিশ গুডস ইনভেন্টরি। সেটার যদি যোগফল যে কারেন্ট অ্যাসেট সেটা আর ফিক্সড অ্যাসেটের যদি তুলনা করেন, হয়তো দেখা যাবে 70-80% কারেন্ট অ্যাসেট আর 20-30% ফিক্সড অ্যাসেট। তো সেই রকম একটা পর্যায়ে ওই কারেন্ট অ্যাসেটটা ফাইন্যান্স করার জন্য একটা ওয়ার্কিং ক্যাপিটালের হিউজ একটা রিকোয়ারমেন্ট ছিল। সেই রিকোয়ারমেন্টটা এই ইনোভেটিভ সলিউশনের কারণে সলিউশনটা মানে সেই রিকোয়ারমেন্টটা লাগে নাই। মানে হচ্ছে একটা এলসি আসছে, দ্যাট ইজ দ্য এভিডেন্স দ্যাট দেয়ার ইজ অ্যান অর্ডার। এটাকে একটা সিকিউরিটি হিসেবে নিয়ে এর এগেইনস্টে একটা এলসি খোলা হয়েছে ফর র মেটেরিয়াল ইম্পোর্টেশন। সো দিস ওয়াজ এ সলিউশন। দেন আই মিন ব্যাংকার্স এন্ড আমার মনে হয় ক্রেডিট বোধহয় এটা ওই দিন একটা ডকুমেন্টারিতে দেখলাম, নুরুল কাদের খান সাহেবকে ক্রেডিটটা দেওয়া হলো যে
ওনার চিন্তা ছিল এটা, এবং পলিসি মেকারস এটাকে অ্যাডহেয়ার করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, এবং সেই অনুযায়ী এই জিনিসটা এত সাকসেসফুলি অপারেট করেছে ওভার দ্য ইয়ার্স, 30-40 years. It is proven to be a huge relief for and এটাতে করে নন ফান্ডেড একটা ওয়ার্কিং ক্যাপিটাল, মানে কোনো কারো কোনো ফান্ডের ইনভলভমেন্ট হয়নি, অথচ বিজনেসটা স্টার্ট হয়েছে। দ্যাট ওয়াজ রিয়েলি এ ভেরি ইনোভেটিভ সলিউশন, যেটা ইন্ডাস্ট্রি শুরুর জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে বলে আমরা এটাও শুনেছি যে এখানে সরকারি আমলাদেরও কিছু কিছু ব্যাপারে এই ব্যাক টু ব্যাক এলসি না হলে ওয়েজ আর্নার স্কিমের ব্যাপারে তাদের একটু ভূমিকা ছিল। এবং এই নুরুল কাদের খান সাহেব যেহেতু সরকারি একসময় আমলা ছিলেন, তার পরিচিত লোকজনও ছিল। আমি এই কথাগুলি বলছি কারণ অনেক সময় এই সংযোগগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, এবং এগুলোর অভাবে এই যে বিভিন্ন ক্ষেত্র থেকে লোকজন, ব্যাংকার, পোশাক শিল্পের মালিক, সরকারি কর্মচারী, এরা যে একসাথে হয়ে একটি সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। কারণ বেসিক্যালি এই যে সমস্যা, এই যে সমাধানগুলোর কথা আমরা বলছি, এগুলো কিন্তু ইন আ সেন্স বাইপাসিং মেকানিজম। আমাদের ওভারঅল যে বিনিয়োগ পরিবেশ, সেটি যেহেতু দ্রুত পরিবর্তন করা যাবে না, অতএব এই ধরনের কিছু সলিউশন বের করে আংশিকভাবে আমরা একটি সমাধান করার চেষ্টা করছি। তো এটা তো এখনো প্রাসঙ্গিক, এখনো তো আমাদের বিনিয়োগ পরিবেশের অনেক পরিবর্তন দরকার, যেটি হয়তো খুব সহজে হবে না, কিন্তু এই ধরনের ইনোভেটিভ সলিউশনস এর দরকার আছে। অতএব ইনোভেশন যে একমাত্র ব্যবসা খাতেই হবে সেটা না, সরকার, ব্যাংকিং খাতেও ইনোভেশনের দরকার আছে। আপনি আপনি বললেন এখনো প্রাসঙ্গিক, সেই জায়গা থেকে একটু বলতে চাই। হ্যাঁ, আপনি যা বললেন আমার এখানে দ্বিমত করার কিছু নেই, সম্পূর্ণভাবে একমত আপনার সঙ্গে। সেই সঙ্গে একটু অ্যাড করছি যে এখনো রেলেভেন্ট এই কথাটা বলতে যে আমি বলছি, এই যে অতি সম্প্রতি আমাদের করোনাকালীন সময়ে যে ধরনের তড়িৎ ব্যবস্থাগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এবং শুধুমাত্র সরকারের সর্বোচ্চ মানে স্থান থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে আসছে সেটাই না, ওনার কাছে দিক নির্দেশনা এসছে, এবং সেই সঙ্গে সঙ্গে প্রতিটা সরকারি দপ্তর, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্স মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, এনারা যেভাবে ফেসিলিটেট করেছেন, দ্যাট ওয়াজ অলসো ভেরি রিমার্কেবল। আপনি যেটা বললেন যে সবারই প্রচেষ্টা লাগে, সেই প্রচেষ্টা, সেটার কথাই বলছি যে আপনার এই সহায়তা গুলো খুব তড়িৎ, আমার কাছে মনে হয় এইরকম তড়িৎ মানে তড়িৎ গতিতে আমার মনে হয় বাংলাদেশে কোনো সময় কোনো সমস্যার সমাধান হয়নি, যেটা এইবার যা হয়েছে 10-15 দিনের মাথায়, 4-5 দিনের মাথায়, এক একটা 24 ঘন্টায় এক একটা সার্কুলার চেঞ্জ করেছেন, অ্যামেন্ড করেছেন টু ফেসিলিটেট দ্য প্রসেস। এই যে আপনার প্রথম দিকে যে প্রণোদনাটা বন্টন হলো, যেটাকে আপনার সবাইকে আপনার ইলেকট্রনিক্যালি পেমেন্ট করা হলো প্রত্যেকটা ওয়ার্কারের অ্যাকাউন্টে, মানে যেটা আমরা বলছি এমএফএস, মানে মোবাইল ব্যাংকিং, মোবাইল এমএফএস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর মাধ্যমে যেটা করা হলো, সেটা তো 14-15 দিন মাথায় বোধহয় লক্ষ লক্ষ আপনার অ্যাকাউন্ট করা হয়েছে, যার মধ্যে যার ডিসবার্সমেন্ট হয়েছে। তো সেই এবং সম্পূর্ণ লকডাউনের মধ্যে, তো সেখান থেকে শুরু করে সব ধরনের এই পলিসি সাপোর্ট গুলা, যেটা কিনা ব্যুরোক্রেসি ট্রিমেন্ডাসলি হেল্পফুল এবং এবং কোহেসিভ রোল না প্লে করলে পরে এটা হতো না। তো এটা সবসময়, আপনি যে কথাটা বললেন, এটা সবসময় প্রযোজ্য। আপনি যে 2-3টা আলাদা আলাদা গ্রুপ অফ পিপলের কথা বললেন, লেটস একটা ব্যুরোক্রেসি, একটা বিজনেস, একটা এরা সবাই সবসময় একটা কালেকটিভ এফোর্ট লাগবে বা লেগেছে এবং ভবিষ্যতেও লাগবে, জাস্ট টু সাপোর্ট অর ফার্দার স্ট্রেংথেন হোয়াটএভার ইউ জাস্ট মেনশন। আমি এই সাম্প্রতিক যে অবদানগুলোর কথা বললেন, উদ্যোগের কথা বললেন, আমি সেটাকে খাটো করে মোটেই দেখতে চাই না। তবে এটা হয়তো সত্যি যে অনেক সময় আমরা সংকটের মুখে পড়লে অনেক কিছু খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, সেই দ্রুততা আমরা অন্য সময় যদি দেখতে পাই নিশ্চয়ই ভালো হবে। যাই হোক, সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। শুরুতে যে কথাটি বলছিলাম, যে 40 বছর আগে যেভাবে পোশাক শিল্পে আপনারা যে ধরনের পণ্য উৎপাদন করতেন, আপনাদের প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি যে লেভেলে ছিল, এখন তো পরিবর্তন নিশ্চয়ই হয়েছে। তারপর আমরা অনেক সময় বলি যে আমাদের পোশাক শিল্পের ভেতরে যে ডাইভার্সিফিকেশন, আমরা জানি যে আমাদের মোট পোশাক রপ্তানি 4/3 75% এখনো 5টি পণ্য থেকে আসে। পণ্যের অবশ্য সংজ্ঞার একটি ব্যাপার আছে, আপনি কি লেভেলে এই প্রোডাক্ট ডেফিনেশনটি করছেন।
কিন্তু এটি তো ঠিক নিশ্চয়ই যে এই 40 বছরে অনেক পরিবর্তন এসছে বিভিন্ন দিকে। তো আমরা এখন সেই পরিবর্তনগুলো সম্বন্ধে একটু জানতে চাই, এবং বিশেষ করে আপনি যদি খুঁটিনাটি কিছু উদাহরণ দিয়ে আমাদের বলেন যে কি ধরনের পরিবর্তন হলো, কিভাবে সেগুলো হলো, সেটা আমার মনে হয় আমাদের সবার জন্যই বোঝার জন্য খুব উপকারী হবে। ধন্যবাদ। আমি যখন আমরা বলছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে ইন্ডাস্ট্রি, আমরা বাংলাদেশি। আর কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা বলতে আমি বলে দিব সেটা আমাদের যে কোম্পানিতে আমরা কাজ করি সেইটার কথা। তো আমাদের আমরাটা হচ্ছে উই ইন মোস্ট কেসেস দ্য ইন্ডাস্ট্রি এন্ড দ্য কান্ট্রি। সো আমাদের দেশে আপনি যা বললেন সঠিকই বলেছেন যে অনেক ট্রান্সফরমেশন হয়েছে। আমি যদি আমার নিজের প্রতিষ্ঠানের কথা বলি, যেখানটা আমরা কাজ করি, সেখানটা আমার মনে হয় খুব কম হলেও চারবার, আপনি যদি টেলিফোন ইন্ডাস্ট্রির কথা ধরেন, সেখানে যেমন 2G টু 3G, 3G টু 4G, বা CDMA টু ওই এখনকার যে টেকনোলজি আছে, এগুলি তো আলাদা আলাদা টেকনোলজি। এইরকম ভাবে ওটার সাথে যদি আমরা অ্যানালজি টানি, সেই রকম চারবার আমাদের যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে অন্তত চারবার সেই ধরনের ট্রান্সফরমেশন হয়েছে। তো আমি আমার পরিবারে আমরা বা আমাদের কোম্পানিতে আমরা প্রাইমারিলি টেক্সটাইল ম্যানুফ্যাকচার, আমরা গার্মেন্ট ম্যানুফ্যাকচারার ছিলাম না, আমরা হচ্ছিলাম টেক্সটাইল ম্যানুফ্যাকচার। তো আমরা প্রথম যখন আমাদের যে টেক্সটাইল ম্যানুফ্যাকচার প্রোডাক্ট ছিল, সেগুলো নিয়ে আমরা চিন্তা করলাম যে এখান থেকে কোনো ধরনের প্রোডাক্ট কি আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে দিতে পারি কিনা। এটা 1989 সালের দিককার কথা। তো তখন আমরা চেষ্টা শুরু করলাম, একটা ফেয়ারে পার্টিসিপেট করলাম। সেই ফেয়ারটা ছিল তখন হতো বেটেক্সপো নাম, বাংলাদেশ অ্যাপারেল এন্ড টেক্সটাইল এক্সপো, সোনারগাঁ হোটেলে হলো 1989 বা 90-তে। তো তখন আমরা ফ্যাব্রিক গুলা ওনাদের কাছে আমরা দেখলাম যে উই ফার্স্ট টুক আ রিয়েল লাইফ অ্যাসেসমেন্ট অফ ওয়্যার উই অ্যাকচুয়ালি স্ট্যান্ড। আমাদের এই সমস্ত প্রোডাক্ট কি আসলে কোনো is it anywhere near world class to be marketed to garment factories as a basic raw material, and we realized that এটা আমাদের এই প্রোডাক্টটার মান সেই জায়গায় নাই। তো অতএব আমাদেরকে এটা করা যাবে না। তো তখন আমরা কিভাবে এই ইন্ডাস্ট্রিতে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচার করে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা যায়, কারণ এন্টায়ারলি তখন বেশিরভাগ কাপড়ই তখন ইম্পোর্ট হতো। মানে গার্মেন্ট ম্যানুফ্যাকচারাররা ফ্যাব্রিক ইম্পোর্ট করে গার্মেন্ট বানাচ্ছে, মানে একটা স্টেপ করতেন আর কি। তখন আমাকে আমার একজন সিনিয়র, যিনি আমার বাবার সমসাময়িক টেক্সটাইল মিনিস্ট্রিতে কাজ করতেন, মানে আমার ওই আমল থেকে আমাদের সঙ্গে পরিচিত, তো উনি আমাদেরকে, ওনার নাম স্যার আনোয়ারুল গনি, তো উনি আমাদেরকে বললেন যে আপনি ওভেন লাইনে পারবেন না, এটা অনেক ডিফিকাল্ট, আপনি নিট ওয়্যার শুরু করেন। আপনি লেটেস্ট, আমি ঢাকায় আপনাকে নারায়ণগঞ্জে নিয়ে যাই, দেখেন নারায়ণগঞ্জের অবস্থাটা কি, তারপর আমরা কোরিয়া যাই, সেখান থেকে আমরা এসে করি। তো ওনার সঙ্গে কথা বললে প্রথমে নারায়ণগঞ্জ গেলাম। আপনি বলছেন টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনের কথা বিটুইন দেন এন্ড নাও। তো নারায়ণগঞ্জে যে যে জিনিসটা দেখলাম, আগেই নারায়ণগঞ্জকেও খাটো করছি না, অবস্থাটা ব্যাখ্যা করছি। সিমেন্টের ট্যাঙ্কের উপর কাঠের একটা উইঞ্চ ছিল, সেটাকে মোটর দিয়ে চালানো হতো, এর মধ্যে কাপড় ডাইং হচ্ছে, মাঠে কাপড়গুলোকে শুকানো হচ্ছে, তারপর বিকেল বেলা সেই শুকনা কাপড়কে নিয়ে এসে দুইটা রোলারের মাঝখানে, ক্যালেন্ডার নাম ছিল, সেটাতে সেখানটা কাপড়টাকে, যেটা খাঁটি বাংলায় আয়রনিং বলি, তার ইকুইভ্যালেন্ট, সেটা করা হচ্ছে। এরপরে হাতে কেচি দিয়ে কেটে সেইখান থেকে গার্মেন্টস, এই ছিল তখনকার টেকনোলজি। এইভাবেও কিন্তু গার্মেন্ট এক্সপোর্ট হয়েছে। এবং যে নিটিংটা হতো সেটা প্রত্যেকটা মানুষের বডির সাইজ অনুযায়ী, শুধুমাত্র টি শার্ট বানানো হতো। জার্মানরা ছিল অনেক বড়, তো ওদের জন্য 25 ইঞ্চেস ডায়ামিটার, মানে 50 ইঞ্চেস সার্কামফারেন্সের একটা কাপড় দরকার। সেটা অত বড় ডায়ামিটারের কাপড় ছিল না আমাদের কাছে, তার জন্য ছোট একটা ডায়ামিটারের কাপড়কে কেটে দুইটা পার্ট করা হতো। এইভাবে ছিল তখনকার অবস্থা। দেখে ফাস্ট ফরওয়ার্ড 1991-92, we went to Korea. We brought in Korean technology to start making fabrics. That was, যদি ধরেন স্টেপ 1, সেই সময় আমরা ডাই হাউস গুলোতে, আপনি এক্সাম্পল বলতে বলেছেন তাই বলছি, তখন হয়তো আমরা ইলেকট্রোমেকানিক্যাল জিনিসপত্র ব্যবহার করতাম বা অ্যাটমসফিয়ারিক প্রেশার। এর পরের ধাপ ছিল হাই প্রেশার হাই টেম্পারেচার ডাইং প্রিন্ট। এর পরেরটা হচ্ছিল কম্পিউটারাইজ ডাইং, এর এখন হচ্ছে অটোমেটেড ডাই হাউস, মানে হচ্ছে রোবোটিক্স আছে এখানে, প্লাস হচ্ছে ওপেন উইথ
আপনার তখন ছিল টিউবওয়েলের, এখন হচ্ছে ওপেন উইথ ফিনিশিং। ট্রান্সফরমেশনটা এই টেকনোলজিও ট্রান্সফর্ম করেছে এবং সেই অনুযায়ী প্রোডাক্ট রেঞ্জও ডাইভার্সিফাই হচ্ছে। যেখানটা হয়তো প্রথম দিকে আমরা একদম বেসিক জার্সি, যেটা আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি টি শার্ট বা আন্ডার শার্ট হিসাবে ইউজ করেন, সেই ধরনের জিনিস বানাতাম। এখন সেখানটায় আউটার ওয়্যার থেকে শুরু করে সব ধরনের বটম টপ, আগে কিন্তু এটা একটা নিট ওয়্যার ছিল, একটা শুধুমাত্র সামারের প্রোডাক্ট। এখন কিন্তু অলমোস্ট 365 ডেজ ব্যবহার করা যায়, এই ধরনের প্রোডাক্ট বানানো সম্ভব। সেটা কেন সম্ভব? কারণ হচ্ছে ডিফারেন্ট ওয়েটের ফ্যাব্রিক পাচ্ছি, ডিফারেন্ট কম্পোজিশনের ফ্যাব্রিক পাচ্ছি, যেটা হচ্ছে র মেটেরিয়াল ফর আউটার গার্মেন্ট, ইনার গার্মেন্ট, ইউনো, for bottoms, for top, for men, for women, for nightwear, for sleepwear, etc. তো আপনি যদিও 5টা ক্যাটাগরিতে দেখছেন, কিন্তু তার মধ্যেও এই ধরনের ট্রান্সফরমেশন হয়েছে। কিন্তু এটা এটা এখন it took us time, it is not an easy thing. এখানে আমাদের we had to pass through the entire learning curve. আমাদেরকে প্রত্যেককে এরকম প্রত্যেকটা জিনিস শিখতে হয়েছে। কারণ আমি প্রথম যখন কাপড় তৈরি করেছি, আমরা তখন কাপড়টা উইডথে বড় হয়ে গেছে, লেংথে ছোট হয়ে গেছে। We had no clue how it happened and we had no clue how to correct it. So এই ধরনের নানা ধরনের প্রতিঘাত এই অল্প সময়ের মধ্যে এত লম্বা দিনকার ইতিহাস ব্যাখ্যা করা সম্ভব না। তাও বলছি যে এই ধরনের নানা ধরনের ছোট ছোট এক্সপেরিয়েন্স থেকে আমরা we have learned and we have taken another step to transform. এখন আর যারা 2000 মানে পরে ঢুকেছেন, তারা যে স্টেট অফ দ্য টেকনোলজি পেয়েছেন, আর আমরা যারা 90s আসছি, আমাদের কিন্তু যথেষ্ট, আমাদের এখানে কোনো মেশিনারি ম্যানুফ্যাকচারার কোনো এজেন্সি ছিল না, কোনো ওরা আমাদের কাছে আমাদেরকে একটা একটা ডেস্টিনেশন রেকগনাইজ করে নাই। ওরা টার্কিতে মেশিন বেচে, ওরা চায়নাতে মেশিন বেচে, ওরা ইন্ডিয়াতে বেচে, হয়তো পাকিস্তানে বেচে। সেই রকম অবস্থাতে আর এখন আমরা আমরা আমার মনে হয় এখন থেকে 7-8 বছর আগে কোনো একটা ইটমা নামে একটা টেক্সটাইল এক্সিবিশন হয়, ইন্টারন্যাশনাল টেক্সটাইল মেশিনারিজ অ্যাসোসিয়েশন, 4 বছর পর পর হয়। জাস্ট টু গিভ ইউ এন এক্সাম্পল, মেশিনারিজ ফেয়ার, জাস্ট টু গিভ এন এক্সাম্পল, 4 দিন যদি আপনি এই ফেয়ারটাতে প্রত্যেক দিন সকালে ঢুকে সন্ধ্যায় বেরোন, এবং আপনি যদি ওখানটা প্রতিদিন হাঁটেন, আপনি হয়তো এক একদিন 13-14 কিলোমিটার হাঁটবেন, এবং 4 দিন দেখার পরে হয়তো আপনি 20% বা 25% ফেয়ার দেখতে পারেন। সো এটা হচ্ছে এনর্মিটি। কারণ মাটির নিচের থেকে শুরু করে স্পেস পর্যন্ত প্রত্যেক জায়গাতে কোথাও না কোথাও কোনো না কোনো টেক্সটাইলের ইউসেজ আছে। তো আমাদের এক্সাক্ট আবার এমনকি সার্জারি থেকে শুরু করে আপহোলস্ট্রি থেকে শুরু করে প্লেনের বডি, সবকিছুর মধ্যে কোথাও না কোথাও টেক্সটাইল আছে। তো অতএব টেক্সটাইলের ব্যাপ্তি কিন্তু অনেক। তো অতএব সেই জন্যই ফেয়ার গুলো এত বড় হয়, মেশিনারিজ ফেয়ার এত বড়, প্রোডাক্ট ফেয়ার এত বড়, সবকটাই সেরকম 3 দিন 4 দিন ধরে দেখলেও দেখা শেষ হয় না। তো আপনি যদি ওই যে 4টা মাত্র 5টা ক্যাটাগরি কথা বলছেন, হ্যাঁ, ওর মধ্যে অনেক ডাইভার্সিফিকেশন হয়েছে, কিন্তু আরো অনেক ডাইভার্সিফিকেশন হওয়া সম্ভব। সেটা মার্কেটে হতে পারে, প্রোডাক্টে হতে পারে, এবং দুটোটা কম্বিনেশনও হতে পারে। আপনি একটু আগে যে কথাটি বললেন যে সব জায়গাতেই টেক্সটাইলের ব্যবহার আছে, তো এবং এটা থাকবে, এর মানে আমরা যে প্রায়শই বলি যে আমাদের গার্মেন্টস এর উপর অতি নির্ভরশীলতা, আমাদের গার্মেন্টস থেকে বের হয়ে যে আউটসাইড গার্মেন্টস যে ডাইভার্সিফিকেশন, সেটার কথা বলি এবং সেটা দরকার আছে। একটি শিল্পের উপর অতি নির্ভরশীলতা ঠিক নয়, কিন্তু পাশাপাশি যেটি বের হয়ে আসছে আপনার কথা থেকে, সেটি হলো যে গার্মেন্ট শিল্পের ভেতরেও এখনো অনেক সম্ভাবনা আছে। এক অর্থে আপনারা ইউ আর স্টিল স্ক্র্যাচিং দ্য সারফেস। আমরা যদিও সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার পৃথিবীতে, তারপরও অনেক কিছু এখনো আছে। অতএব গার্মেন্টস এর ভেতরেও একটা ডাইভার্সিফিকেশনের সুযোগ আছে, এবং আমরা এই যে প্যারাডাইম শিফটের কথা বলছি, তার একটি দিক হয়তো সেটি হতে পারে। আমি এই প্রসঙ্গে আবার আসবো, কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার নিজেদের কোম্পানির উদাহরণ দিয়ে যেটি যে ট্রান্সফরমেশনের কথা বললেন, প্রযুক্তিগত এবং প্রোডাক্ট ট্রান্সফরমেশন, এই গত 4 দশকের একটি সুন্দর চিত্র উঠে আসলো। কিন্তু একটি প্রশ্ন হচ্ছে যে এই যে পরিবর্তন হচ্ছে, এই যে প্রোডাক্টিভিটির সাথে সাথে আপনাদের প্রোডাক্টিভিটিও নিশ্চয়ই বেড়েছে, আপনারা প্রোডাক্টিভিটি কিভাবে পরিমাপ করেন সেটিও একটি প্রশ্ন আমি এখানে রেখে দিচ্ছি, যখন আপনি সুযোগ পান আপনি জবাব দেবেন। কিন্তু এই পরিবর্তন, এই এফিসিয়েন্সি, এই ডাইনামিজম
যে গার্মেন্ট শিল্পে সবার মধ্যে আছে এটা তো আশা করা যায় না। আপনাদের এখন আমি ঠিক জানি না কতগুলো ফ্যাক্টরি বা কোম্পানি আছে, 3,000 4,000 একসময় আমি শুনতাম, বা যাই হোক অনেক আছে। অতএব এই যে এই এই গুড প্র্যাকটিসেস গুলো, এগুলো কি সীমিত কয়েকটি কোম্পানি কয়েকটি ফ্যাক্টরির মধ্যে সীমাবদ্ধ, নাকি এটি বিস্তৃত হয়েছে বা বিস্তৃত হওয়ার প্রক্রিয়াটি কি চলছে? এই যে কিছু কিছু জায়গায় ভালো প্র্যাকটিস শুরু হয় একটি শিল্পের ভেতরে, তারপর সেটি যে আস্তে আস্তে ডিসেমিনেশন হয় বা অনেক সময় হয় না, ওই ডাইনামিক্স গুলো সম্বন্ধে একটু জানতে চাই যে বাংলাদেশে কতটুকু সেটি হচ্ছে। প্রথম কথা হচ্ছে আপনি প্রশ্নের কয়েকটা অংশ আছে, কোনটা মিস করলে আপনি আবার একটু বলেন। প্রথম কথাটা হচ্ছে যে সংখ্যার দিক থেকে কোনো কালে হয়তো 4-5 হাজার ম্যানুফ্যাকচারিং ইউনিট অথবা বিজিএমএ বিকেএমএ সদস্যভুক্ত কারখানা হয়েছিল। এখন সেই সংখ্যা বিজিএমইতে আমার ধারণা আন্ডার 2000, বেশ কম। আচ্ছা, এবং আমি আজকে আরেকটা স্ট্যাটিস্টিক্স বিজিএমইর কাছ থেকে আপনার সঙ্গে কথা বলার জন্য নিলাম। সেটা হচ্ছে যে টোটাল এক্সপোর্টের 50% হয় 350 ফ্যাক্টরি থেকে। টোটাল এক্সপোর্টের 50% হয় মাত্র 350টার মতন ফ্যাক্টরি থেকে। সো তার মানে হচ্ছে এখানটায় এক্সপোর্টের কনসেন্ট্রেশন যদি এখন যদি 2000 বা 1900 ফ্যাক্টরি থাকে, তার মধ্যে 350টা করেন 50%, বাকি সবাই করেন 50%। তো এটা জাস্ট একটা ইনফরমেশনের জন্য। আপনি যে বলেন টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন, যে এটা কিন্তু করতেই হয়েছে। যারা যারা করেননি তারা এখন বিজনেসে নাই, কারণ এটা কন্টিনিউয়াসলি করতেই হয়েছে এবং এটা না করার কোনো উপায় ছিল না, এই কারণে যে আদারওয়াইজ ইউ বিকাম ইনকম্পিটিটিভ। এবং সেটা হয়তো বা ওই লেভেল অফ প্রোডাক্ট এখন বায়াররা কেনে না, অথবা আপনি যে অন্যদের সঙ্গে প্রাইস এবং কোয়ালিটিতে আপনি কম্পিট করতে পারবেন না ওই ধরনের টেকনোলজি থাকলে। তো এই কারণে, এবং সেটা উইদিন দ্য কান্ট্রি হতে পারে, এটা আমরা কিন্তু অ্যাজ ফার এজ দিস ইন্ডাস্ট্রি ইজ কনসার্ন, nothing, we are always playing internationally, we are buying internationally, we are selling internationally, all our raw materials are internationally procured, our market is international. সো আমাদের এখানে আমরা কম্পিটিশনটা কিন্তু শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ না, আমরা কম্পিটিং প্রত্যেকটা দেশের সঙ্গে আমরা একইভাবে কম্পিট করছি। তো টেকনোলজিক্যাল আপগ্রেডেশন যদি না হয়, তাহলে পরে না, যারা করতে পারেননি যে কোনো কারণে, যারা বিজনেসে টিকে থাকতে পারেননি, সেটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, আমি টেকনোলজিক্যাল আপগ্রেডেশন ইজ আ মাস্ট, এবং সেটা এবং অন্যদের বরং পরবর্তীতে যারা আসছেন তারা এক ধাপ, এখন যদি মনে করেন এই মুহূর্তে যদি একটা টেলিফোন অপারেটর বাংলাদেশে নতুন লাইসেন্স পায়, সে কি 2G টেলিফোন লাইন ইনস্টলেশন করবে? তার কোনো 2G ইনস্টলেশনের দরকার আছে? সে একবারে 5G-তে যাবে যদি, কারণ দরকার নেই। ওয়্যারএস 4G-তে মানে হয়তো লিগ্যালিটির জন্য 4G-তে যাবে, বাজারে তো 5G টেকনোলজি আছে। কিন্তু যারা যারা প্রথম থেকে এখানে ইন্ডাস্ট্রিতে আছেন, তারা 2G 3G 4G করে 5G-তে আসবে। সো সিমিলারলি আমি অ্যানালজিটা এই জন্য টানলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে বোঝানো মুশকিল, তো সেই কারণে আমাদের এই ইন্ডাস্ট্রিতেও কিন্তু টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন গুলো এইরকমই হয়েছে। তো ফলে যারা লেটার এন্ট্রেন্ট তারা স্টেট অফ দ্য আর্ট এডুকেশন, যারা আর্লি এন্ট্রেন্ট তারা ট্রান্সফর্ম করতে হয়েছে টু স্টেট অফ দ্য আর্ট। তো স্টেট অফ দ্য আর্টে না থাকলে ইউ আর নট ইন দ্য বিজনেস। তো যেটা আপনি বলছিলেন এটা কি ডিসেমিনেট করে কিনা, দ্য অ্যান্সার ইজ ইয়েস, করে। এটা হচ্ছে টেকনোলজির দিক থেকে, প্রোডাক্ট রেঞ্জের দিক থেকে। আবার অনেক কোম্পানিতে অনেক ধরনের বেস্ট প্র্যাকটিসেস হয় অথবা আবিষ্কার হয়, সেই বেস্ট প্র্যাকটিস গুলাও কিন্তু মোরলেস সবগুলো ফ্যাক্টরিতে ডিসেমিনেটেড হয়। আপনি যদি আজকে কমপ্লায়েন্সের বেস্ট প্র্যাকটিস গুলো দেখেন, সেইখানটায় কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি ওয়াইড এরকম কমপ্লায়েন্ট ফ্যাক্টরি পাবেন না। হয়তো 1-2টা ফ্যাক্টরি পেতে পারেন বা 10টা ফ্যাক্টরি পেতে পারেন, কিন্তু সব ফ্যাক্টরি কমপ্লায়েন্ট সেটা অবস্থা আপনি পাবেন না। এই কমপ্লায়েন্টটা হচ্ছে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টে, আপনি বলতে পারেন কম্পালশন, ঠিক আছে, দ্যাটস এ রিকোয়ারমেন্ট, আদারওয়াইজ ইউ আর নট ইন বিজনেস। আমি যদি বলি আই এম নট কমপ্লায়েন্ট, আমার বায়ার বলে ইউ আর নট মাই সাপ্লায়ার। সো ইফ ইউ হ্যাভ টু বি ইয়োর সাপ্লায়ার, দেন ইউ হ্যাভ টু বি কমপ্লায়েন্ট, দ্যাটস আ প্রিরেকুইজিট। আপনি আজ পর্যন্ত শুনেন নাই বোধহয় 40 বছরে যে কোনো ফ্যাক্টরির কোয়ালিটি খারাপ।
আমাদের কিন্তু কোয়ালিটি খারাপের কোনো বদনাম নেই, কারণ আমরা সবসময় ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটিতে, এটা হয়তো একমাত্র প্রোডাক্ট, আরো একটা প্রোডাক্ট ফার্মাসিউটিক্যাল আছে, আরো কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলি প্রোডাক্ট গুলো আমরা বানাই ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু এটা আমাদের দেশে অন্যান্য অনেক যে সমস্ত জিনিস তৈরি হয় সব ক্ষেত্রে বলতে পারবো না যেটা ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি, কিন্তু এখানটা প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস। তো সেই হিসেবে ইন্ডাস্ট্রি ওয়াইড একটা প্র্যাকটিসেস এবং টেকনোলজির ইউসেজের একটা ডিসেমিনেশন মানে ইজ অলমোস্ট এসেনশিয়াল, অথবা এটা ছাড়া হয় না, এটা টেকা যায় না, তো সেই অর্থে হচ্ছে। তবে একটা যেটা শুনেছি আমরা, আমি একটু ইন্টারাপ্ট করলাম আপনাকে, যে আমাদের প্রচুর সাব কন্ট্রাক্টিং হয়, এবং সেই সাব কন্ট্রাক্টিং যারা করে সেই সব ফ্যাক্টরি সম্বন্ধে আমরা শুনি যে সেখানে অনেক স্ট্যান্ডার্ডস হয়তো মিট করা হয় না। এই আমাদের দেশের, আমি একদিন সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, অনেক ধরনের বক্তব্য আসে যারা কিনা সেই বক্তব্যগুলো দিচ্ছেন, তো ওটা আসলে ভ্যালিডিটি চেক করে বক্তব্য দেন না। তো এবং যদি সেটা ভ্যালিডিটি চেক করে বক্তব্যটা দিতেন, তাহলে হয়তো দেখা যেত বক্তব্যটা দেওয়া যায় না। আমি আপনাকে একটা কথা বলি, এখন বেশিরভাগ ফ্যাক্টরি ইজ আ রেজিস্টার্ড ভেন্ডার টু আ পার্টিকুলার কাস্টমার। মানে আমি যে একটা ব্র্যান্ডের জন্য কাপড় বানাই, আমার কোম্পানি, আমাদের 3টা ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা ফ্যাক্টরি আলাদা আলাদা ভাবে তার ভেন্ডার হিসাবে রেজিস্টার্ড। সেই ভেন্ডার রেজিস্ট্রেশন নাম্বারটা আর্টিকেলের নাম্বার হিসেবে প্রত্যেকটা গার্মেন্টের মধ্যে থাকে, প্রত্যেকটা প্রোডাক্টে থাকে। এবং আপনি যেরকম ইন্টারনেট ব্যবহার করছেন বা আমরা ইন্টারনেট, সেরকম আরেকটা জিনিসের নাম হচ্ছে এক্সট্রানেট। সেই এক্সট্রানেট দিয়ে তারা আমাদের কাছে ওখানটায় প্রত্যেকটা ট্রেসেবিলিটি কন্ডাক্ট, মানে প্রত্যেকটা প্রোডাক্টের ট্রেসেবিলিটি, ম্যানুফ্যাকচারিং ট্রেসেবিলিটি আমাদেরকে আগে আপলোড করতে হয়, যে আমি এইখান থেকে সুতা কিনবো, এখানে নিটিং করব, আমার নিজের ফ্যাক্টরিতে ডাইং করব, প্রিন্টিং করবো, সেলাই করব, আমি এই কাজটা অন্যখানে করব। যেই যে ফ্যাক্টরিতে করবো সেই ফ্যাক্টরি গুলো ও রেজিস্টার্ড ভেন্ডার হতে হয় এবং কমপ্লায়েন্ট ভেন্ডার হতে হয়। এই লেভেল অফ ট্রেসেবিলিটি আছে। তো সেখানটা যদি বলা হয় যে একটা সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরি ওর স্ট্যান্ডার্ড ঠিক না, আপনি যে কথাটা বলছেন সে কথাটা হয়তো কোনো কালে সত্য ছিল, কিন্তু সেই সত্যটা এখন আর নাই। এখন হয় ওনারা দে আর নট ইন বিজনেস, অথবা দে হ্যাভ টু আপগ্রেড দেমসেলফ টু সার্টেন লেভেল। আপনার এই অ্যাকর্ড এবং অ্যালায়েন্স, এই দুইটা গ্রুপের বাইরেও কতগুলো ফ্যাক্টরি ছিল, মানে যারা যে সমস্ত বায়ারে একাত্র হয়ে অ্যাকর্ড করেছেন এবং যে সমস্ত বায়ারে একাত্র হয়ে অ্যালায়েন্স করেছিলেন, তারা যে সমস্ত ফ্যাক্টরিতে কাজ করেন না, তার বাইরেও কতগুলো ফ্যাক্টরি ছিল যেগুলোর দায়িত্ব গভর্নমেন্ট, সরকার নিজে নিচ্ছে ওগুলোকে ঠিক করার জন্য। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এটা মনে হয় এখনো সম্ভব না। আমি মনে হয় শব্দটা বললাম একটু, হয়তো প্রিয়দাংশ ভুল থাকতে পারে তার জন্য, কিন্তু এটা এখন আর সম্ভব না, কারণ সবাইকে রেজিস্টার্ড ভেন্ডার হতে হয় এবং সবাই ওই ধরনের ট্র্যাকিং আছে। তো সেই ট্র্যাকিং এর মধ্যে আমি ওই রকম একটা, আমি ইট উইল বি রিস্কিং দেয়ার ওন বিজনেস। আমি যদি একটা সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরি, ইফ ইট ইজ নট আপ টু দ্য মার্ক, দেন আই লুজ মাই বিজনেস, মানে সারা জীবন, মানে সারা জীবনের জন্য ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। মানে আপনি যেটা বলছিলেন যে আগে হয়তো সাবস্ট্যান্ডার্ড প্র্যাকটিস বা পুরনো প্রযুক্তি দিয়ে আপনি টিকে থাকতে পারতেন, কিন্তু এখন আর টিকে থাকা সম্ভব নয়, এবং সেই জন্য মনে হয় একটি কনসলিডেশনও এক ধরনের হচ্ছে। যেটা আপনি বললেন যে এখন 50% মতো রপ্তানি মাত্র 350টি ফ্যাক্টরি বা কোম্পানি থেকে আসছে। আগে কি এরকম ছিল না? আগে হয়তো আরো একটু ডাইভার্সিফাইড ছিল। তথ্যটা আমার কাছে নাই, আমি আজকেই এটা তথ্যটা আমি বিডিএম থেকে সংগ্রহ করলাম, তো ওই তথ্যটা নাই। তবে আগে মনে হয় এরকম ছিল না, আগে আরেকটু ওয়াইড স্প্রেড, আই মিন আরেকটু ডিস্ট্রিবিউটেড ছিল। এখন এটা টেকনোলজির কারণে হোক, কারণ কতগুলো টেকনোলজি আছে, আপনাকে মিনিমাম একটা সাইজের অপারেশন না হলে পরে ওই টেকনোলজি এফোর্ডই করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি একটা ফিনিশিং মেশিন বসাতে চাই, আমি যদি ফ্যাব্রিক ম্যানুফ্যাকচার, আমাদের গুলোকে বলে কম্পোজিট ইউনিট, মানে আমরা শুরু করি সুতা থেকে, শেষ করি গার্মেন্টসে। আমি সুতা থেকে গ্রেইশ ফ্যাব্রিক বানাই, সেটাকে ডাইং প্রসেসিং করি, তারপরে গার্মেন্ট নিট ফেরে সেরকম। ওভেনে এখনো কিছু কিছু ফ্যাক্টরি আছে যারা ফ্যাব্রিক দিয়ে শুরু করে ফিনিশ গার্মেন্ট বানায়। হ্যাঁ, এরকম আছে। আবার এরকমও আছে যারা ফুল কম্পোজিট, কিন্তু আলাদা আলাদা ইউনিট, এটা প্রত্যেকটা আলাদা। তো যেখানে ফ্যাব্রিক মেকিং ইউনিটে ফর এক্সাম্পল
সেখান থেকে আপনি এক একটা ইউনিটের এক একটা লাইন ফিনিশিং লাইন তার যে ক্যাপাসিটি ওখানে আপনাকে ডেইলি লেটস ওটা 25 টন কাপড় করবে পার ডে। এখন আপনি যদি ওই একটা সাইজ, ইউ ক্যানট বাই হাফ অফ দ্যাট মেশিন, ইউ হ্যাভ টু বাই ওয়ান অফ দ্যাট মেশিন, ইউ ক্যান বাই টু অফ দোজ মেশিন। সো দ্যাট ইউ হ্যাভ টু ব্যালেন্স ইট লাইক দ্যাট, ইউ ক্যানট ব্যালেন্স হাফ আ লাইন, ইউ হ্যাভ টু হ্যাভ ওয়ান লাইন। সো ওই রকম ভাবে যেহেতু আপনাকে করতে হচ্ছে, তো সেই জন্য আমার মনে হয় ইট ইটসেলফ মেক্স ইট একটা একটা লিমিট করে দিচ্ছে, বেয়ার মিনিমাম এতটুকু না হলে হবে না। তো সেরকম একটা যারা যারা দোজ গোয়িং টেক্সটাইল, যেটা এখানে গার্মেন্টস ছিল, সেটা আপনি এক একটা লাইনকে অ্যাড করতে পারতেন, মডুলার এক্সপ্যানশন ছিল। কারো হয়তো 10 লাইন, 5 লাইন, 3 লাইন থেকে শুরু করে 100, 100, 200 লাইন করতে পারতেন, মডুলার এক্সপ্যানশন। এখানটা ম্যানুফ্যাকচারিং বিশেষ করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আপনার সেই জিনিসটা সম্ভব নয়, ইউ হ্যাভ টু বাই অ্যান এন্টায়ার লাইন। সো সেইখানটা আপনাকে ইউ আর লিমিটেড টুয়ার্ডস এ ক্যাপাসিটি, ওর মধ্যে অপারেট করতে হবে, ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই ইনটু দ্যাট, you have to have a multiple of that. এখানে প্রসঙ্গত আমরা স্মরণ করতে পারি যে বাংলাদেশের পোশাক শিল্পের যে পরিবর্তনগুলোর আরেকটি হচ্ছে যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যে আমরা টেক্সটাইল গুলো আমরা তৈরি করছি, সেটাও একটি বিরাট পরিবর্তন আমাদের এসছে। তার মানে অথবা মোমেন্ট তাহলে এটা বলা যাচ্ছে কি যে আমাদের যে অ্যাভারেজ সাইজ, আমাদের গার্মেন্ট পোশাক শিল্পের এক একটি ইউনিটের যে অ্যাভারেজ সাইজ বা একটি কোম্পানির যে অ্যাভারেজ সাইজ, এটি হয়তো আস্তে আস্তে বাড়ছে, সেটা কি বলা যায়? আপনি সাইজটা নিরূপণ করবেন কি ম্যান পাওয়ার দিয়ে? আপনারা কিভাবে করেন? আমরা যদি সাইজের কথা বলি, এটা ক্যাপাসিটি তো হচ্ছে মানুষ মানে ওভারঅল দেখে ইন্ডাস্ট্রিতে হচ্ছে এক্সপোর্টের ভলিউম ইন টার্মস অফ ডলার, ওটা দিয়ে দেখে। তো এখন আগের দিন শুধু গার্মেন্ট ফ্যাক্টরিতে একসময় লাইন দিয়ে বলা হতো আমার কারো 100 লাইনের ফ্যাক্টরি, 25 লাইনের ফ্যাক্টরি, 10 লাইনের ফ্যাক্টরি, এইভাবে নিরূপণ হতো। তো এখন আমার কাছে মনে হয় যেমন উইথ চেঞ্জেস ইন টেকনোলজি আপনার হিউম্যান রিকোয়ারমেন্ট কিছুটা তো কমবে, বা দ্য প্রসেস নাম্বার অফ ম্যান, মানে আগে যেই ধরনের ম্যান টু মেশিন রেশিও, এটা তো আস্তে আস্তে মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য সেটা তো কমবে, উই নিড লেস ম্যান টু আ মেশিন, তো সেই ধরনের একটা পর্যায়ে তো আসছে। তো আমি একটা আমার কাছে যেটা মনে হয় আপনি এই প্রশ্নের উত্তরে যে সাইজ গুলো বড় হচ্ছে কিনা, আই থিঙ্ক দ্য অ্যান্সার ইজ ইয়েস এন্ড নো। কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় যেমন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করতে গেলে আপনার একটা সার্টেন সাইজের হতেই হবে, ওটা না হইলে পরে বিশেষ করে নিটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সহ কাজ করেন তাদের ওখানটায় এই ধরনেরই একটা ক্যাপাসিটি। এখনো কিছু কিছু ফ্যাক্টরি আছে যারা স্টেপ 1 করেন, স্টেপ 2 স্কিপ করেন, স্টেপ 3 করেন, আর স্টেপ 2টা গেটিং ইট ডান ফ্রম আদার এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিজ, এইরকম একটা প্র্যাকটিসও আছে। তো সেই ক্ষেত্রে হয়তো একটা ছোট সাইজের ফ্যাক্টরি করা সম্ভব, কিন্তু বিশেষ করে কারণ স্টেপ 2টা অনেক বেশি ক্যাপিটাল ইন্টেন্সিভ এবং অনেক বেশি বড়, তো সেই কারণে স্টেপ 1 এবং স্টেপ 3 করলাম, স্টেপ 2টা আমি গেটিং ইট ডান ফ্রম আদার্স। আমাদের দেশে বেশিরভাগ ফ্যাক্টরি নিজেরা ভার্টিক্যালি মানে ইন্টিগ্রেটেড অথবা ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা কোম্পানির মধ্যে রাখ। বাট আমাদের কম্পিটিং দেশগুলা কোরিয়া, চায়না, ওরা কিন্তু সুপার স্পেশালিটি। সেটা কিরকম, আমি যদি নিটওয়্যার সেক্টরের কথা বলি, যেখানে আপনি বোধহয় একটা টি শার্ট পরে আছেন, সো দ্যাটস নিটওয়্যার বিকজ ইট হ্যাজ বিন নিটেড। আর আপনি যে ব্লেজারটা পরে আছেন দ্যাট ইজ ওভেন, সেটা হচ্ছে উইভ করা হয়েছে, দ্যাটস ওয়াই ইটস ওভেন। তো আমি নিটওয়্যার আমাদের দেশের টোটাল এক্সপোর্টের প্রায় সমান সমান, অর্ধেক অর্ধেক নিটওয়্যার, অর্ধেক ওভেন। নিটওয়্যার আবার 90% কাছাকাছি হচ্ছে লোকাল কম্পোনেন্ট দিয়ে হয়, আর ওয়্যারএজ ওভেনের এখন একটা সিগনিফিকেন্ট অংশ আমরা বিদেশ থেকে কাপড় আনতে হয়, এবং ওখানটা ডাইভার্সিটি অনেক বেশি। তো নিটের মধ্যে বড় সড়ো 3টা ধাপ আছে, একটা হচ্ছে 4টা ধাপ, একটা হচ্ছে স্পিনিং, একটা হচ্ছে নিটিং, একটা হচ্ছে প্রসেসিং, একটা হচ্ছে গার্মেন্টিং, 4টা ধাপ। তার মধ্যে আমি চায়নাতে দেখেছি শুধুমাত্র নিটিং করে এবং তা আবার একই ধরনের কাপড় বানায়, এইরকম ফ্যাক্টরি আছে। আর আমাদের দেশে বেশিরভাগ ফ্যাক্টরি যারা করেছেন তারা নিটিং, ডাইং এবং গার্মেন্টিং তিনটাকে একাত্রে করেছেন। কেউ কেউ আরেক ধাপ বেশি স্পিনিং, নিটিং, ডাইং, গার্মেন্টিংও করেছেন, যারা আরো বড় ফ্যাক্টরি, যাদের কারণ স্পিনিং এর ক্যাপাসিটি আরো বেশি। সো
সেইভাবে ব্যালেন্স করতে গেলে স্পিরিং অনুযায়ী গার্মেন্ট ব্যালেন্স করতে গেলে প্রায় 25,000 লোক লাগবে। সো ওইরকম ভাবেও কেন বেশ কয়েকটা ইউনিট এরকমও আছে আমাদের দেশে। তো সেই হিসেবে যদি আমি বলি যে আপনার আমাদের দেশে যেখানটা আমরা পুরাটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নিজেরা বেশিরভাগ ফ্যাক্টরি বেশিরভাগ কোম্পানি দায়ী করেছে, সেটা চায়নাতে সুপার স্পেশালিটি, মানে একজন শুধুমাত্র নিটিং করে, একজন শুধুমাত্র ডাইং করে, আর একজন শুধুমাত্র সিমিলার টার্কিতেও সেরকম, অনেক অনেক দেশে সেরকম। ইভেন ভিয়েতনামে যে এখন এত মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, তারা চায়না থেকে কাপড় আনে, স্টিচিং এবং অন্যান্য জিনিসগুলো ওখান থেকে হচ্ছে। তো আমাদের দেশে এটা পার্থক্য ছিল, এবং সেই কারণে আমাদের দেশে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নিটওয়্যার সেক্টরে অনেক হয়েছে, এবং তার ফলে একটা নতুন আমি যে স্পিনিং ক্যাপাসিটি বললাম, কালকে আমি একটা একটা কম্পারিজন দেখছিলাম বিটুইন চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ এন্ড ভিয়েতনাম অন দিস ক্যাপাসিটিস। আমাদের দেশে আমরা সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ গার্মেন্টস, কিন্তু উইভিং এ আমরা হয়তো চায়নার 5%, নিটিং এ আমরা 10% চায়নার ক্যাপাসিটি। ইন্ডিয়া কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, ইন্ডিয়া ওয়ার্ল্ড কটনের 50% বানায়, চায়না 100% ইন্ডিয়া 50% বানায়, কিন্তু ইন্ডিয়ার উইভিং এবং ডাইং হচ্ছে অনেক এনশিয়েন্ট, অনেক পুরনো, ওদের কোয়ালিটি অফ ফ্যাব্রিক, ওরা নিজেদের কথা, আমার কথা না, ওনাদের নিজেদের কথা। তো সেই ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিগুলো, আমাদের ফ্যাক্টরিগুলো যেহেতু অনেক বেশি নতুন, তার জন্য আমরা আমাদের যে মডার্নাইজেশন হয়েছে পুরোনো ফ্যাক্টরি, যেটা বললাম ইভেন আউট অফ বিজনেস, অথবা প্রথম থেকে আমরা স্টেট অফ দ্য আর্ট মেশিন দিয়ে করেছি, দ্যাট হ্যাজ গিভেন আস এ বিগ অ্যাডভান্টেজ, যেটার কারণে আমাদের কিন্তু কোয়ালিটি ইস্যুস নাই ফ্যাব্রিকে, বা যেটা আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিতে যা আমরা বানাই একদম ওয়ার্ল্ড ক্লাস হয়। তো সেটা কিন্তু ইন্ডিয়ার উইভিং সেক্টরে ওরা নিজেরাই স্বীকার করে যে তাদের সেখানটা আছে। চায়নাতেও অনেক পুরনো ফ্যাক্টরিতে কাছে, কিন্তু চায়নাতে স্কিল অনেক বেশি, সেই কারণে সেটা হয়তো তারা ওভারকাম করতে পারে। আমরা যেটা হয়তো মেশিনের উপর ডিপেন্ড করতেছি, ওটা মানুষের মানুষের চায়নাতে স্কিলের উপরে তারা ডিপেন্ড করতে, অনেক অনেক দেশে পুরনো মেশিন দিয়েও যেটা করতে পারে, জাস্ট বিকজ দে আর বেটার স্কিল পিপল। এই হচ্ছে আপনার অবস্থা। আমি আজকে আমার পোশাক চয়ন করবার সময় অতটা খেয়াল করিনি, কিন্তু অ্যাক্সিডেন্টালি মনে হচ্ছে যে গার্মেন্ট শিল্পের যে স্ট্রাকচার, উইভিং এন্ড নিটিং, দুটোই আমি আমার আজকে প্রতিফলিত হয়েছে। জাস্ট আমি হয়ে গেছে। আপনার থেকে হাজার হাজার মাইল দূরে বসে আপনি কাপড়ের ছবি দেখে বুঝতে পারছি একটা নিটেড একটা ওয়েবেন। অফকোর্স এটা তো আপনাদের দীর্ঘদিনের পারদর্শিতার কারণে করতে পারছেন। আপনি এই শেষের দিকে এসে স্কিলস এর কথা বলছিলেন, এটা একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি বললেন যে আমরা অনেকটা মেশিন নির্ভর, এবং নির্ভরশীলতার একটি কারণ হতে পারে যে আমরা অতটা স্কিল নির্ভর হয়তো হতে পারছি না। তো এই স্কিলের প্রসঙ্গটি একটু বলেন, যেখানে কতটুকুই বা আমাদের উন্নতি হয়েছে এবং আরো কতদূর আমাদের যাওয়া দরকার, এই প্রসঙ্গে একটু। আমি মেশিন নির্ভর, আমার আসলে ওই ওই সে ধরনের একটা ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে লেটেস্টে আমি একটা অটোমেটেড ডাই হাউসে আমি একটা রোবোটিক ডিসপেন্সার ইউজ করছি, এবং আমি একটা মেশিন, ডাই হাউসটা আপনার ডাইং মেশিনটা যদি তুলনা করার জন্য আপনার ঘরের ওয়াশিং মেশিনটার মতো। তো আপনি ওয়াশিং মেশিনটাকে আপনি সিলেক্ট করেন আজকে কি সাদা কাপড়গুলো ধুবো না রঙিন কাপড়গুলো ধুবো, কটন থাকবে না বেশি থাকবে নাকি মিক্স থাকবে, উড থাকবে, সে অনুযায়ী আপনি একটা প্রোগ্রাম সেট করেন, সেট করলে পরে ওর মধ্যে ডিটারজেন্ট দেন, সফটনার দেন, দিয়ে আপনি ওয়াশ সাইকেলটা কমপ্লিট করে দেয়। আপনি প্রোগ্রাম সেট করেন, আপনাকে বলা আছে এই প্রোগ্রামে এই জিনিস, এই প্রোগ্রামে লাইকওয়াইজ, তার মানে হচ্ছে দ্যাটস আ কম্পিউটারাইজড ওয়াশিং মেশিন that has got an inbuilt memory which has sequences, and all the sequences, all the dyeing cycles, all the washing cycles, it does accordingly. So এখন এই টেকনোলজির আমার একটা মেশিন দরকার, আর ওইরকম একটা অটোমেটেড, আমি হিউম্যান ডিপেন্ডেন্স কমাতে চাই, তাহলে এবার হিউম্যান এরার, হিউম্যান ডিপেন্ডেন্স, হিউম্যান ফ্যাটিক এগুলো কমাতে চাই। সেক্ষেত্রে ওয়ারেস চায়নাতে হয়তো যা দেখবেন, এখনো ইন্ডিয়াতে হয়তো দেখবেন যে এই লেভেল অফ টেকনোলজি নাই, এখনো আরো 2 ধাপ পিছনে টেকনোলজি আছে, কিন্তু ওটা হিউম্যান স্কিল ওটাকে ওভারকাম করছে। তারা সেই জিনিসটাকে ওভারকাম করছে, এবং ওভারকাম করে সিমিলার কোয়ালিটি প্রোডাক্ট তারা দিতে পারছে। হিউম্যান
নলেজ, স্কিল, এক্সপিরিয়েন্স সমস্ত কিছু ওখানটায় কাজ করছে। কিন্তু আমার এখানটায় সেই জিনিসটা হয়তো আমরা ইয়াঙ্গার নেশন, তার জন্য হতে পারে, যে কোনো কারণে ইয়াঙ্গার ইন্ডাস্ট্রি যে কোনো কারণে হতে পারে, অথবা আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড হোয়াট এভার, আমি কারণটা অনুসন্ধান এখন করছি না। সেই সমস্ত কারণে আমাকে কিন্তু ওই জায়গাতে মেশিন ডিপেন্ডেন্স হতে হচ্ছে, যে আমি আই এম নট অ্যালাউইং the human to make mistake, rather I'm setting the parameters accordingly, the lab, I mean depending more on technology. আমি সেটা বোঝানোর ক্ষেত্রে বললাম কথা। আপনি যে প্রোডাক্টিভিটির কথা বোধহয় বলতে চাইলেন, সেটা আমরা গার্মেন্টের সুইং সাইটের সঙ্গে যদি চিন্তা করি, সেখানটা হতে পারে। এখন পর্যন্ত একদম শেষ কথা হচ্ছে সোবোটস, মানে একদম লেটেস্ট শেষ কথা বলতে স্টেট অফ দ্য আর্ট যদি বলেন, সোবোট মানে হচ্ছে সোয়িং রোবট। সো এখন সেটা হলো হিউম্যান রিপ্লেসমেন্ট, ওরা they will start sewing everything on their own, that's it. অলরেডি ইন প্র্যাকটিস আছে কোনো কোনো জায়গাতে, কিন্তু এর আগের ধাপ যেখানে এখনো মানুষ আছে, যেটা আমাদের মতন ফ্যাক্টরিতে বা বাংলাদেশে বা ইভেন আমরা যারা যে সমস্ত কম্পিটিং দেশের সঙ্গে কাজ করছি, সেখানটায় যে ধরনের ফ্যাক্টরিতে মানুষ, হিউম্যান ইজ দেয়ার। তো এখন ওই জায়গাটার মধ্যে স্কিলের পার্থক্য যদি আমরা এইভাবে চিন্তা করি, আমি আপনার আমি sort of borrowing this thing, this is not my own thought, I'm borrowing it. সেটা হচ্ছে আমাদের কাছে what are we doing, we are transforming, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে যাচ্ছে, and what is our input in this transformation? Our input is our labor, আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে একটা কাপড়কে গার্মেন্ট বানাচ্ছি, মাঝখানে দিচ্ছি ইলেকট্রিসিটি, মেশিন আর শ্রম, এই তিনটা জিনিসের ট্রান্সফরমেশনটা হচ্ছে। তাহলে শ্রমটা মাপি কিসে? ঘন্টায়। এখন যদি সারাদিনে আমি 8 ঘন্টা, আমাদের আমেরিকাতে এত ঘন্টা উইকলি কাজ করা যায়, আমাদের দেশে আইনে বলা আছে যে উইকলি এত ঘন্টা কাজ করতে পারবে। তো আমি ধরে নিলাম ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, সিম্পল ম্যাথ করার জন্য, যে আমাদের 1000টা ওয়ার্ক স্টেশন আছে, আমরা 10 ঘন্টা কাজ করি, আমরা এখানটায় প্রত্যেক ঘন্টায় 60টা করে মিনিট আছে, 60 into 10 into 1000 is 600,000, এটা আমরা বলবো অ্যাভেলেবল মিনিট। আচ্ছা, আর আপনি যে গার্মেন্টটা পরে আসছেন, লেটাস আমি জ্যাকেটটার কথা বলি, ওটা অবশ্য বানাই না, ওটার কথা জানি না, আপনি যে টি শার্টটার কথা বলেছেন, ওটা বানাতে লেটাসে 5 মিনিট সময় লাগে। 5 মিনিট মানে কি, ওই জিনিসটাকে বানানোর জন্য, ফ্যাব্রিক টু গার্মেন্ট হওয়ার জন্য যতগুলো স্টেজ আছে, সেই স্টেজগুলোকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা ভাগ করে, they break it down into all those stages and they break it down to every motion, and there is a software from where we get those standard time for each of those motions, and then we add them up, and what we get is called standard minute value, মানে এই জিনিসটা করতে কত মিনিট লাগবে। তো এখন মনে করেন এটা at 100% efficiency, কোনো মানুষের ফ্যাটিক নাই, কোনো র মেটেরিয়ালের অভাব নাই, ইটস টিম ওয়ার্ক, ইটস লাইক এ রিলে রেস, আমরা 4 জন মিলে একটা ট্র্যাকে দৌড়াই, ইটস লাইক এ রিলে রেস, সবাই মিলে লাইনের মধ্যে কাজ করি। তো সবার টোটাল কন্ট্রিবিউশন লাগে হলো 5 মিনিটসে গার্মেন্টটা হবে, মানে আনকাট কম্পোনেন্টস টু স্টিচ গার্মেন্টস ইন আ প্যাক পলি ইজ 5 মিনিটস, লেট আস সে এরকম দিতে হয়। তখন নো ডেভিয়েশন, সবাই এভরিবডি গট देयर ইনপুট ইন টাইম, এভরিবডি পারফেক্টলি, তাহলে 5 মিনিটে হবে। 5 মিনিট 6 লাখ মিনিটে 5 দিয়ে ভাগ দিলে যা হবে, ততগুলা ইউনিট হবে হচ্ছে আপনার 100% এফিসিয়েন্সিতে। কিন্তু এখন আপনি বানালেন হচ্ছে যে লেটেস্টে আপনি 10,000 ইউনিট বানালেন সারাদিনে, 10,000 ইউনিট বানালে পরে ইন্টু 5 দিয়ে গুণ করলেও আপনি ইউজ করলেন 50,000 মিনিট, কিন্তু আপনার কাছে অ্যাভেলেবল মিনিট ছিল 6 লক্ষ মিনিট। So 50,000 by 600,000, that will be my efficiency. আমরা 50,000 এ বলি এক্সপোর্টেড মিনিট, যেটা আমরা এই মানিটা আমরা এক্সপোর্ট করছি। তো এখন আমাদের এখানটায় আমি জানি না এক এক ফ্যাক্টরিতে এক এক রকম, তো আমার ধারণা হচ্ছে এটা রেঞ্জ করে অ্যারাউন্ড 40-45% এর আশেপাশে, ইন্ডাস্ট্রি ওয়াইড, কান্ট্রি ওয়াইড, ইয়ার রাউন্ড অ্যাভারেজ করলে, যেটা কিনা অন্যান্য দেশে 60-65-70-75% হতে পারে। এবং কথাটা হচ্ছে আরেকটা জিনিস এখানে বিবেচ্য আছে, সেটা হচ্ছে যে এখানটা যার টাইমটা কাউন্ট করতেছি আমরা, সেই তার টাইমটা অ্যাকচুয়ালি প্রোডাক্টে যেতে হবে।
যদি আরেকজন এরকম থাকে যার টাইমটা প্রোডাক্টকে কোনো ভ্যালু অ্যাড করে না, তাহলে ওই টাইমটা ইউজলেস। ফর এক্সাম্পল, একজন যদি আমার জন্য একটা সুতাকে কেটে দেয়, যেটা আমি নিজেই কাটতে পারি, তাহলে ওনার টাইমটা ডাজ নট কাউন্ট ইন দিস প্রোডাকশন। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফিগার, মানে জাস্ট অ্যাকচুয়ালি ইউজলেস এক্সারসাইজ, অথবা আমরা বলি নন ভ্যালু এডিং। আমি যেটা কথা বললাম, অনলি ভ্যালু এডেড কম্পোনেন্ট দিয়ে হতে হবে। তো আমি my 50,000 was not an appropriate data. আমরা 300,000 ইউনিটস বানাই, তো সরি 300,000 মিনিটস এক্সপোর্ট করলাম, তাইলে 3 লাখ মিনিট ডিভাইড বাই 6 লাখ মিনিট, 50% হচ্ছে আমার এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সিটা বাংলাদেশে অ্যারাউন্ড, আমার মনে হয় ইট হুভার্স বিটুইন 30 to 40, বাংলাদেশের কান্ট্রি ওয়াইড অ্যাভারেজ। আমার মনে হয় অন্যান্য দেশে ইট গোজ আপ টু 70-75, আরো বেশি হতে পারে। ইট মে ডিফার ফ্রম স্টাইল টু স্টাইল। সো এফিসিয়েন্সির কথা যদি বলেন, বা কি বললেন আমরা, ক্যাপাসিটি এফিসিয়েন্সিটা, that is where we probably lie. না, আপনাকে ধন্যবাদ। আমি এটাও একটু জানতে চাচ্ছিলাম, এবং যারা শুনছে তারাও হয়তো এটি জানতে চায় যে আমরা এই এফিসিয়েন্সির এই যে পুঙ্খানুপুঙ্খ মেজারমেন্টটা কিভাবে হয় তার একটি খুব সুন্দর উদাহরণ আপনি দিলেন। তবে এখানে মোটা দাগের যে কথাটি বের হয়ে আসলো যে আমাদের গড়ে এফিসিয়েন্সি আনুমানিক 35-40, বড় জোর 45 এর মধ্যে। এটি হচ্ছে গড় গড় হিসাব, যেটি অন্যান্য দেশগুলোর তুলনায় বেশ কিছুটা কম। তবে আরেকটি বিষয় আসে, এটি তো গড় হিসাব, কিন্তু ইন্ডাস্ট্রির সবাই কি মোটামুটি গড়ের কাছাকাছি, না এখানে একটা বড় ডিস্ট্রিবিউশন আছে? কিছু কিছু ক্ষেত্রে হয়তো আছে। মানে আমি বলতে যাচ্ছি হচ্ছে যে, আপনি যদি সারা বছরের হিসেবে ধরেন, একটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি তো তার আমরা প্রত্যেক দিনকার এই ফিগারটা পাই আমাদের কোম্পানিতে, কিন্তু তারপরেও আমাদের বছরের গড়ে ফিগার ভিন্ন হতে পারে। কারণ হচ্ছে যে প্রত্যেক দিন একদম, কারণ এখানটায় সাপ্লাই ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু এর মধ্যে যেহেতু আমরা অনেকটা তাত্ত্বিক আলোচনা করছি, সেজন্য বলতে চাচ্ছি যে আসলে আমি ওই ইন্ডিভিজুয়াল স্কিলের থেকে যতটা, মানে স্কিল বা ওনার এফিসিয়েন্সি থেকে যতটা রেসপন্সিবল করা যাবে, তার থেকে বেশি রেসপন্সিবল করতে হবে হচ্ছে লজিস্টিক্স, আমরা যেটা আয়োজন বলি, পূর্ণাঙ্গ। আপনি যদি আজকে বিরিয়ানি পাক করতে চান, 100টা ইনগ্রিডিয়েন্ট লাগে। এখন রান্না কেন দেরি হচ্ছে? কারণ মশলাটা তৈরি করা হয়নি। তো এরকম একটা ইনগ্রিডিয়েন্ট ইজ হোল্ডিং দ্য হোল থিং, দ্য হোল প্রসেস। সো লাইকওয়াইজ এখানেও অনেক কতগুলো কারণে হয়তো দেখা যাবে যে বাবুর্চি বসে আছে, চুলার আগুন জ্বলতেছে, চাল রেডি হয়ে বসে আছে, কিন্তু একটা মশলা পেশা হয়নি, তার জন্য সেই রান্নাটা দেরি হচ্ছে। আলটিমেট জিনিসটা রান্না দেরি হচ্ছে, উই হ্যাভ ওয়েস্টেড টাইম। আমার এক্সপোর্টের মিনিট কমে গেল, কিন্তু নানাবিধ কারণে কমলো। সেই জিনিসগুলো আমাদের বিবেচনার মধ্যে, সেইটা আমার কাছে মনে হয় যেমন এখানটা ইমপ্রুভমেন্টের যথেষ্ট স্কোপ আছে। এবং এই ক্ষেত্রে হয়তো বা আমাদের মানে আরো বড় সড়ো ট্রেনিং এর দরকার, এবং সেই ট্রেনিংটা হোলিস্টিক, একদম মানে পুরো জাতীয় ভিত্তিক একটা ট্রেনিং দরকার। যেটা আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে চাই, যে জাপানিজরা একটা খেলা কিছুদিন আগে আপনার ওয়ার্ল্ড কাপ ফুটবলে 73 মিনিট পর্যন্ত ফুল ডোমিনেন্স নিয়ে খেলছিল বেলজিয়ামের এগেইনস্টে, তারপরে দে লস্ট দ্যাট ম্যাচ। এবং ওখানে যদি দেখেন, দে নিউ দেয়ার উইকনেসেস এন্ড দে নিউ দ্যাট only way to cope up with that strong opponent was to be was to cooperate or to collaborate and to have the team spirit. That is what they were doing. They were successful until the 74th or 73rd minute, and then they lost the game. কিন্তু অনেক স্কটিশদের মতন বা অনেকের মতন তারা ভাঙচুর করে বেরিয়ে যায়নি, বা ইংলিশদের মতন, কিন্তু তারা যেটা করছে, তারা পুরো পরিষ্কার করে দিয়ে সমস্ত। এটা তো জাতিগত বৈশিষ্ট্য। তা আমার কাছে মনে হয় যেমন এই ধরনের ট্রান্সফরমেশন দরকার কিছু কিছু ক্ষেত্রে, যেটা হলে পরে হয়তো বা আমাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্টের, মানে দ্য ওয়ে উই লুক অ্যাট ইট উইল চেঞ্জ। এবং সেটা আমি হয়তো এই অল্প পরিসরে বুঝতে পারবো না যে কেন আমি এরকম একটা উদাহরণ আপনাকে দিলাম, কিন্তু এটা উদাহরণটা তো আপনি তো নিঃসন্দেহে একটা জাপানি কালচারের সঙ্গে আমার কালচারের কাজ নিয়ে পার্থক্যটা তো অনুধাবন করতে পারলেন
এই একটা এক্সাম্পল দিয়ে। সেই অর্থে আমি বলছি ওই ধরনের কিছু ট্রান্সফরমেশন মনে হয়। না, এটা আপনি এই যে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনার যে কথাটি বললেন, এবং যেটা একটু বলা হয় যে একটি একটি চেইনের ট্রেনটা নির্ভর করে তার উইকেস্ট লিঙ্কটা কতটুকু স্ট্রং, সেই কথাটি এখানে চলে আসলো। এবং এর সাথে যেটি আসে সেটা হচ্ছে ম্যানেজমেন্টের ব্যাপার। ম্যানেজমেন্ট, বা আমাদের দেশে আমরা বলি যে আমাদের শ্রমিকরা প্রায় সবাই দেশীয় হলেও ম্যানেজমেন্টের একটি বড় অংশ আমাদের বিদেশ থেকে নিয়ে আসতে হয়। সেই প্রসঙ্গে হয়তো পরে আসবো। তবে যেহেতু আমাদের সময় আস্তে আস্তে শেষ হচ্ছে, আমাদের প্রধান যে প্রশ্নটি ছিল যে ঠিক আছে, পোশাক শিল্পে অনেক পরিবর্তন হয়েছে, যার খুব সুন্দর আপনি বিবরণ দিলেন বিভিন্ন দিক থেকে। এখন এভাবেই চলতে পারে ইনক্রিমেন্টাল চেঞ্জ, এভাবে হয়তো আমরা আরো অনেক বছর চালিয়ে যেতে পারবো। কিন্তু আরেকটি অপশন হচ্ছে যে একটু প্যারাডাইম শিফটের ব্যাপারে আমরা চিন্তা করতে পারি। তো আপনার সাথে আগে একদিন যখন কথা হচ্ছিল, আপনি একটি কথা বললেন যে আমাদের একটি বিরাট সমস্যা হচ্ছে ব্র্যান্ডিং এর সমস্যা, এবং বাইরে আমাদেরকে মনে করা হয় যে আমরা লো কস্ট প্রডিউসার হিসেবে বাংলাদেশের একটি আকর্ষণ আছে। আমরা নিজেদেরকেও অনেকটা সেইভাবে চিন্তা করে অভ্যস্ত যে আমাদের সস্তা শ্রম আছে, সস্তা শ্রমের ভিত্তিতে আমরা সস্তায় জিনিস তৈরি করতে পারবো, এবং সেভাবে আমরা চালিয়ে যাব। এবং আপনি ইঙ্গিত দিচ্ছিলেন যে এইখানটাতে আমাদের একটি শিফটের দরকার, যেটা অলমোস্ট প্যারাডাইম শিফটের মতো। অর্থাৎ আমরা সস্তা শ্রমের উপর ভিত্তি করে পোশাক শিল্প আর চালিয়ে যাব না, আমরা অন্য কোনো ভিত্তিতে। এবং এখানে খুব বোল্ড কিছু চিন্তা ভাবনা, এবং আপনি যেমন একটি প্রস্তাবও বোধহয় রেখেছেন সাম্প্রতিক কালে, এবং প্রধানমন্ত্রীর সামনেই রেখেছিলেন, যে আমাদের সংস্কৃতির রপ্তানি, মানে সংস্কৃতির রপ্তানি, তবে এই অর্থে না যে আমরা বাইরে যে আমাদের গান বাজনার অনুষ্ঠান হবে সেটা চলতেই পারে, বা চিত্রকল্পের প্রদর্শনী হবে, সেগুলো হতেই পারে। আপনি বলছেন যে আমাদের প্রোডাক্টের মধ্য দিয়েও আমরা আমাদের সংস্কৃতিকে নিয়ে আসতে পারি। এটা একটু নতুন ধরনের, অলমোস্ট প্যারাডাইম শিফটের মতো একটি চিন্তা। তো আমরা আরো ধরেন আগামী 10 মিনিটের মতো আপনি এই ধরনের, এই স্বপ্নের কথা আপনি শুরুতে বলেছিলেন, আপনার সেই স্বপ্নকে আমরা এখন অন্য একটি লেভেলে নিয়ে যাওয়ার কথা বলছি। এই প্যারাডাইম শিফটের প্রয়োজন কি, এবং প্যারাডাইম শিফটের ধরনটি কি হতে পারে, সেটি সম্বন্ধে একটু বলুন আমাদের। ধন্যবাদ। আমি ফাইন্যান্সের ছাত্র, তো সেই হিসেবে আমি একটা ইনকাম স্টেটমেন্টকে একটু অন্যভাবে বিশ্লেষণ করি। এই যে টপ লাইনটা, এই টপ লাইনটা দুটা জিনিসের কারণে হয়। টপ লাইন হচ্ছে রেভিনিউ, হাই রেভিনিউ, দুটা কারণে। একটা হচ্ছে ইনোভেশন, আর একটা হচ্ছে ব্র্যান্ডিং। আপনি যে লেটেস্টে হয়তোবা হয়তোবা স্যামসাং এর একটা ফোনের সঙ্গে বা একটা অ্যাপেলের একটা ফোনের সঙ্গে আপনি কাছাকাছি আরো অনেক ফোন পাওয়া যাবে পৃথিবীতে, কাছাকাছি। কিন্তু ওই একই দামে $1000 কাছাকাছিতে বিক্রি হয় এরকম একটা আর অ্যাপেল ছাড়া কেউ নাই। সো দ্যাট ইজ একদিকে যেমন টেকনোলজি ইনোভেশনের রেজাল্ট, আর একদিকে ব্র্যান্ডিং এর রেজাল্ট, সেটা টপ লাইন। তো ইনোভেশন সবখানে, মানে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের টপ লাইনটা যদি রেভিনিউ ধরি, তারপর হচ্ছে কস্ট, কস্ট করে সবার নিচে প্রফিট। ইনোভেশনের রেজাল্ট সব জায়গাতে হতে পারে। ফর এক্সাম্পল, কস্ট প্রোডাকশন, কস্ট কাট করার জন্য টেকনোলজি হতে পারে, কস্ট কাট করার জন্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হতে পারে, র মেটেরিয়াল ইউসেজের এফিসিয়েন্সি, হাজার জায়গাতে কস্ট। তো ওখানে ইনোভেশন উইল অ্যাড দ্যাট। ব্র্যান্ডিং টপ লাইনকে এফেক্ট করবে সবসময়, ব্র্যান্ডিং এর থেকে টপ লাইন। তাহলে বটম লাইন ইমপ্রুভ করতে গেলে এই দুইটা জায়গাতে, বটম লাইন হচ্ছে রেভিনিউ, প্রফিট, হ্যাঁ, এটা ইমপ্রুভ করতে গেলে শুধুমাত্র আপনার শুধুমাত্র না, ব্র্যান্ডিং এবং এবং ইনোভেশনের হিউজ কন্ট্রিবিউশন আছে বলে আমার ধারণা। তো ব্র্যান্ডিং আমরা আমাদেরকে কিভাবে ব্র্যান্ড করলাম, সেটা আমরা নিজেরা হই, প্রাইস কম, মানে আমরা যখন বায়ারদের সঙ্গে মিটিং এ বসছি দামাদামি করার জন্য, তখন যেভাবে দামাদামি করেছি সেটা হোক, বা আমাদের সম্বন্ধে আপনারা যারা সুশীল সমাজ এবং একাডেমিশিয়ান এবং মিডিয়া, তারা আমাদের সম্বন্ধে যখন কথা বলেছেন তারা কেমন করবে, সব ক্ষেত্রে আমরা নিজেদেরকে একটা লো কস্ট হাই ভলিউম এরকম দেশ হিসেবে নিজেদেরকে পরিচয় করে আসছি। আমার মনে হয় এটা পরিবর্তন করার সময় আসছে, এবং সেটার জন্য, এবং এটা ফলে হয় কি, বাইং ডিসিশন গুলো যারা নেয় আমাদের কাছ থেকে, বাইং, এখন আমি একটা প্রোডাক্ট চেঞ্জ করলাম, লেটেস্টে আপনার স্যুটটাই আমি বানালাম, মানে এখন বানানো হচ্ছে না এমন না, কিন্তু ওয়াইড স্প্রেড না, হয়তো খাতে গোনা কয়েকটা ফ্যাক্টরি করে, বা এরকম আরো অনেক প্রোডাক্ট। কিন্তু প্রথম তারা এই জিনিসটা আমাদের কাছে নিতে চাচ্ছিল না, তারা বলছিল যে এই ধরনের জিনিস আমরা বাংলাদেশ থেকে কিনি না,
বা আমরা এশিয়ার থেকে কিনি না, আমরা এদের জন্য হয়তো আমরা চায়না থেকে কিনি অথবা টার্কি থেকে কিনি অথবা পর্তুগাল থেকে কিনি। এই ধরনের দেশ হিসেবে তাদের কতগুলো প্রোডাক্ট রেঞ্জ ভাগ করা থাকে। তো ওইটা চেঞ্জ করার জন্য কিন্তু কান্ট্রি ব্র্যান্ডিংটা দরকার। আমাদের ক্রিকেট খেলায় আমরা ভালো করলে সেটাও আমাদের উন্নতি হয়। আমাদের একজন যদি হিমালয় চূড়ায় ওঠে সেটাতে আমাদের ভালো ব্র্যান্ডিং হয়। এরকম প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের ব্র্যান্ডিং, আমাদের পজিটিভ নিউজগুলো এবং পজিটিভ ব্র্যান্ডিং গুলো আমাদের আমাদের ছেলেরা যখন এখন বোধহয় লার্জেস্ট নাম্বার অফ ইউনো কি নাম ফ্রিল্যান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স অথবা সফটওয়্যার ডেভেলপার্স আমাদের ছেলেরা, দ্যাট ইজ এ বিগ ব্র্যান্ডিং। তো এই ধরনের প্রত্যেকটা জিনিসই আমাদের ব্র্যান্ডিং হেল্প করে। দ্যাট ইজ হাউ দ্যাট মেড ইন বাংলাদেশ শব্দটার আপগ্রেডেশন দরকার, কারণ প্রত্যেক দিন আপগ্রেডেশন দরকার। এবং সেটা আপনার আপনার মনে মেড ইন জার্মানি আসলে যেরকম লাগে, আমার সব সেরকম ভাবে আমার কাছে মেড ইন জার্মানি সেরকম ভাবে সাধারণ একটা অন্য যে কোনো দেশের কাছে মেড ইন বাংলাদেশ আসলে যেন সিমিলার বাদ্য মাথায় বাজে, সেই জিনিসটা আমাদেরকে করতে হবে এবং সেটার জন্য সমষ্টিগত দায়িত্ব আছে। আমরা এককভাবে কোনো একটা ইন্ডাস্ট্রি, কোনো একটা কোম্পানি, কোনো একটা ইন্ডিভিজুয়াল পারবে না। সবাইকে আমরা এখন থেকে এই জিনিসটা সচেষ্ট হওয়া উচিত যে মেড ইন বাংলাদেশ, মানে বাংলাদেশ স্ট্যান্ডস ফর কোয়ালিটি, বাংলাদেশ স্ট্যান্ডস ফর নট চিপ প্রাইস, বাংলাদেশ স্ট্যান্ড ফর এক্সেলেন্স, বাংলাদেশ স্ট্যান্ডস ফর এই জাতীয় একটা ট্যাগ লাইন প্রত্যেকের মাথার মাঝে আসতে হবে। দ্যাটস ওয়ান থিং। আমি যে কালচার এক্সপোর্টের কথা বলছি, আমাদের কাছে ওয়ার্ক কালচার ইম্পোর্ট করতে পারেন। আপনি কোরিয়ানদের কাছ থেকে শিখছেন কিছু একটা গার্মেন্টসে, ওয়ার্ক কালচার ইম্পোর্ট করতে হবে। কিন্তু আমাদের কালচার এবং হেরিটেজ এই জিনিসটা যদি আমরা ইন্টারন্যাশনালি পরিচয় করতে পারি, ফর এক্সাম্পল আপনি আমাদের দেশের তো আমরা, এটা কেন আমার মাথায় আসলো কথাটা, আমরা তো যে বিদেশি খাবারগুলা খাই, ফর এক্সাম্পল বার্গার, পিৎজা এন্ড অল অফ দ্যাট, এটা তো আমার খাবার ছিল না। আমাকে কেউ তো খাবার হিসেবে এটা পরিচয় করিয়ে দেখে আমরা, মানে সামহাউ উই গট টু নো, হলিউড থেকে হোক যে কোনো কথা, উই কেম টু নো অ্যাবাউট ইট। সো আমার মনে হয় আমাদেরকেও আমাদের কালচারাল এলিমেন্ট গুলোকে ইন্টারন্যাশনাল স্টেজে এরকম ভাবে নেওয়া উচিত যে এইটার ফলে ওই কালচারের সঙ্গে সঙ্গে নতুন প্রোডাক্ট আসবে। ফর এক্সাম্পল এটা কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমাদের কতগুলো হেরিটেজ স্কিল আছে, যেমন জামদানি একটা হতে পারে, বা টেক্সটাইলের কথা যখন আমরা বলছি, তো হয়তো আমাদের মণিপুরের একটা কাপড় আছে, রাজশাহীর একটা কাপড় আছে, টাঙ্গাইলের একটা কাপড় আছে, বা খাদি খদ্দর আছে। আমি কালকে ইন্ডিয়ার একটা অ্যানালিসিস দেখছিলাম, ওরা ওদের খাদিটাকে দে ওয়ান্ট টু পপুলারাইজ ইট ফার্দার। কারণ ওটাতে হয় কিন্তু ক্রাফটসম্যান, অনেক ক্রাফটসম্যান এঙ্গেজ হয়, অনেক বড় মাপের। এখন এই যে টেকনোলজির যুগে, ফোর্থ আইআর এর যুগে, তো অনেক লো স্কিল, লো টেক মানুষজনের জন্য লস অফ জবস হবে। হাউ টু অ্যাকচুয়ালি এঙ্গেজ দেম, সো এইটাও একটা কারণ হতে পারে। তো ইমপারফেকশনটাকে যদি আমরা স্টাইলিং এর মধ্যে নিয়ে আসতে পারি, সো এবং ওই ডিজাইন, ডিজাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি স্যামসাং বা অ্যাপেলের এক্সাম্পল দিলাম, তার মধ্যে ইউজার ফ্রেন্ডলিনেস এবং ডিজাইন হচ্ছে তার, অ্যাপেলের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ডিজাইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের ক্ষেত্রে যদি আমরা ওই এরকম যদি হয়, বাংলাদেশ মানেই হচ্ছে ইনোভেটিভ ডিজাইনিং, বাংলাদেশ মানেই হচ্ছে এই, তো ওই ধরনের একটা ব্র্যান্ডিং কালচারাল এলিমেন্ট, কালচারাল এলিমেন্টে এই জন্য ঢুকানো উচিত যাতে করে আমরা আমাদের নিজস্বতাটা পাই, আমাদের একটা ইউনিক সেলিং পয়েন্ট থাকে যেটা অন্যরা ইজিলি ইমিটেট করতে না পারে। দ্যাট ইজ হাউ উই গেট দ্য টপ লাইন, ইমপ্রুভমেন্ট ইন দ্য টপ লাইন। কারণ আমাদের প্রত্যেক দিন প্রাইস ডিপ করে, আমরা প্রত্যেক দিন কমপ্লেন করি আমার দাম কমতেছে। তো দামটা উপরে উঠবে কেমন করে? যদি উপরে উঠতে গেলে ইনোভেশন এবং ব্র্যান্ডিং দরকার। এছাড়া দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক দ্যাট দেয়ার নিডস টু বি, এন্ড এগেইন আপনার প্রোডাক্ট রেঞ্জের মধ্যে অন্যান্য ইন্ডাস্ট্রি, আপনি প্রোডাক্ট বাস্কেট বদলাতে গেলে ইনভেস্টমেন্ট লাগবে। সেই ইনভেস্টমেন্টটা ইনটু ভেরিয়াস সেক্টরস হতে পারে, সেই ইনভেস্টমেন্টটা আবার টেক্সটাইলেও হতে পারে ইনটু ভেরিয়াস আদার প্রোডাক্টস দ্যাট উই ডু নট ম্যানুফ্যাকচার। তো সেইটার মধ্যে যদি আমাদের এইরকম ইনভেস্টমেন্ট হয়, সেখানে ওইটা আপনি প্যারাডাইম শিফটের মতোই হবে, একটা হোল রেঞ্জ অফ নিউ সেট অফ প্রোডাক্টস তৈরি করছি। আমি কালকে একটা জিনিস দেখতেছিলাম, আপনার সঙ্গে কথা বলতে হবে তার জন্য একটু উপাত্ত সংগ্রহ করছিলাম, যেখানটা যে এই যে চেঞ্জেস হচ্ছে টেকনোলজিতে, এই যে ডিসরাপশন গুলো হচ্ছে, ফলে এখন সামনে হয়তো এমন জামা কাপড় তৈরি হবে যে জামা কাপড়টা গরমের মধ্যে বাইরে গেলে
আপনার ঠান্ডা লাগে, ঘরের মধ্যে ঢুকে গেলে গরম লাগে, একই কাপড়ই পরে আসেন, কথার কথা, আমি জানি না, হয়তো এরকম হতে পারে। আমরা সিলভার কোটেড ইয়ার্ন দিয়ে কাজ করেছি আরো 10 বছর আগে, সেটা হচ্ছে ওই অ্যান্টি ব্যাকটেরিয়াল। তারপরে আমরা বাইরে মাইনাস সামথিং টেম্পারেচার, কিন্তু সাইক্লিং করবে, বডি ওয়ার্ম রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম বডি থেকে সোয়েট বেড়ে যাবে। তো সেই জন্য ইনার লেয়ারটা এক ধরনের ফ্যাব্রিক, যেটা সেই মানে সোয়েটটাকে বের করে দেবে, আউটার লেয়ারটা আবার। তো এইরকম দিস আর হাইটেক ফ্যাব্রিক্স, ইটস নট জাস্ট অর্ডিনারি কটন ফ্যাব্রিক অর অর্ডিনারি পলিয়েস্টার ফ্যাব্রিক। সো দেয়ার ক্যান বি লট অফ টেকনোলজিক্যাল ইনোভেশন লাইক দ্যাট। হয়তো আজকে দেখা যায় যে আপনার গায়ের কাপড়টার মধ্যেই ওয়াইফাই এনেবল, আপনি আইওটি করা আছে, ইন্টারনেট অফ থিংস জ্যাকেটের মধ্যেও আছে, কথার কথা। So I do not know what sort of disruption is coming. So there are even scope within this industry to create. I mean, we have to, otherwise that will call for new investment. At the same time, this can also bring in newer products, নতুন product, and diversify. একটা কথা এখানে আসে, আমি অর্থনীতির একটি কনসেপ্ট যদি নিয়ে আসি, কম্পারেটিভ অ্যাডভান্টেজ বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এই যে জিনিসগুলো আপনি একটু আগে বলছিলেন, শুনতে খুব আকর্ষণীয় মনে হচ্ছিল, এই যে কাটিং এজ প্রোডাক্ট। একটা প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশের কম্পারেটিভ অ্যাডভান্টেজ কি হবে? আমাদের কিন্তু ডিসঅ্যাডভান্টেজ একটা আছে, যেহেতু আমরা অনেক দূরে। আমরা এই জিনিসগুলো তো আমেরিকাতে তৈরি হতে পারে, কিংবা কাছে ক্যারিবিয়ানেও তৈরি হতে পারে। আমাদের একটু কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজের সমস্যা হতে পারে না? আমি একটা এক্সট্রিম এক্সাম্পল হিসেবে এই ধরনের হাইটেক প্রোডাক্টের কথা বলছি, এক্সট্রিম এক্সাম্পল। ওরা বললে অনশোরিং আর নিয়ারশোরিং। অনশোরিং করলে পারে, এখন লেগেছে সোবোর্ড যদি আমেরিকাতে বসায় দেয়, তাহলে পরে আমি টি শার্ট বানানোর কোনো যুক্তিকতা নেই, আমার এখান থেকে নিয়ে যেতে হবে। কিন্তু সোবোর্ড তো সুইং করবে, কাপড়টা বানাবে কোথায়? তো কাপড়টা যদি, কাপড়কে ওইরকম এখন যদি 3D প্রিন্টিং করা যদি এখন শার্ট হয়ে যায়, তাহলে এখন আমাদের আসার জায়গা হইলো যে এটা কি 100% মেইন স্ট্রিম হিসেবে চলতে পারে, নাকি আমাদের স্টিল জায়গা থাকবে টু টু অপারেট। যদি এইটাই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়ে যায়, সারা পৃথিবীতে সোবোর্ডটা সুইং করছে এবং 3D প্রিন্টিং করা টি শার্ট হচ্ছে বা শার্ট হচ্ছে বা জ্যাকেট হচ্ছে, তাহলে পরে তো আর there is no competitive advantage. It is the same. But there might be still scope, and that is where, I mean, ultimately extreme case, I mean, people will be fatigued out of technology. So they will be bored out of technology and they will want something human element in it. So in that case, let us promote culture, let us promote craft and bring the human aspect of it, and and give their hunger, satisfy their hunger of doing something এত হাইটেক চাই না, একটু লো টেক কিছু একটা দাও আমাকে। So that is what এরকম হয়। আরেকটা যেটা মানে, যদি আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ থেকেও থাকতো, একটি সংশয় আমাদের মনে আসতে পারে আপনার কথাগুলো শুনে, যে তাহলে আমরা খুব প্রযুক্তি নির্ভর উৎপাদনের দিকে যাচ্ছি। আমাদের শ্রম, আমাদের যে কর্মসংস্থান, আমরা তো এমনিও জানি যে গার্মেন্ট শিল্পে কর্মসংস্থানের বৃদ্ধির যে হার, সেটি একটু কমে গেছে এখন। আমাদের টোটাল ওয়ার্কফোর্স কমেছে কিনা আমি পরিসংখ্যানটি এখনো চেক করে দেখিনি, কিন্তু বৃদ্ধির হার কমছে। এবং আপনার এই কথা শুনে হয়তো একটি সংশয় আমাদের অনেকের হতো, যে আমরা যদি প্রযুক্তি নির্ভর হয়ে যাই, আমাদের রপ্তানি আয় হয়তো অনেক বেড়ে যাবে, ডাইভার্সিফিকেশন অনেক হবে, কিন্তু পোশাক শিল্প হয়তো কর্মসংস্থানের একটি প্রধান উৎস হিসেবে থাকবে না। কিন্তু তারপরে আপনি যে কথাটি বললেন, যে আমরা যে কালচার বেসড যদি প্রোডাক্ট তৈরি করি, তার একটা অংশের জন্য কিন্তু শ্রমের দরকার হবে, এটা পুরোটা প্রযুক্তি নির্ভর নয়। এখন যদি মনে করেন আপনি ওয়ার্ল্ড ক্লাস ডিজাইনাররা যদি এখন আমাদের নকশি কাঁথাকে পপুলারাইজ করে ফেলে একটা হাইটেক ফ্যাশনের মধ্যে, মানে একটা হাই এন্ড ফ্যাশনের মধ্যে, অথবা মনে করেন যে আমাদের মানে একদম ম্যানুয়ালি কাজ করা লাগে, কুর্সি কাটার কাজ করা লাগে, বা হাতে একদম লো টেক কাজ করে, এই ধরনের কোনো একটা কম্পোনেন্ট যদি গার্মেন্টের মধ্যে ঢুকে এবং সেটা বানানোর জন্য যদি হিউম্যান স্কিল ছাড়া না সম্ভব হয়, এবং ওটার মধ্যে যদি ইমপারফেকশনটা যদি পার্ট অফ দ্য স্টাইলিং হয়, তাহলে পরে তো মেশিন তো পারফেক্ট জিনিস বানায়। We have to get some, and that is where you can incorporate art and craft. তাহলে ক্রাফট জিনিসটাকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে মার্চ করার কথা বলছি, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট। তাহলে পরে হয়তো বা, আই এম নট শিওর, ইটস জাস্ট আ ওয়াইল্ড থট,
যে হয়তো আপনার যে ফোর্থ ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে যেই ধরনের জব লস হবে তার কিছুটা হয়তো কমতে পারে। আমি বলছি না দ্যাট সবাই সবাই will move into high tech. It is not possible. It's very highly capital intensive. কিছু কিছু সেক্টরে হয়েছে অলরেডি, ফর সাব সেক্টর, যেমন আমাদের সোয়েটার যেটা বানানো হতো, সোয়েটার, সেই সোয়েটারটা বানানো একদম ম্যানুয়াল মেশিনে, ফিজিক্যালি এইভাবে উইভ করা হতো, কাপড়টাকে সুতা থেকে উইভ করা হতো। এখন সেই জিনিসটা এন্টায়ারলি কম্পিউটারাইজ মেশিনে তৈরি হয় এবং প্রত্যেকটা কম্পোনেন্ট তৈরি হয়। হয়তো বা কয়টা মেশিন, কয়টা ম্যানুয়াল মেশিনকে একটা রোবোটিক মেশিন রিপ্লেস করেছে জানি না, কিন্তু মনে করেন যে ফ্যাক্টরিগুলোতে ১,১২০০ ম্যানুয়াল মেশিন ছিল, তারা ২০০ মতন এই ধরনের ২০০-৩০০ এই ধরনের মেশিন নিয়ে আসছে। ১২০০ মেশিনে হয়তো ১,০০০-২,০০০-২,০০০-এর উপরে লোক কথার কথা বলছি আমি, এক্স্যাক্টলি সেক্টরের পরিসংখ্যান দিতে পারবো না। সেই জায়গাতে এখানটা হয়তো ৪টা-৫টা মেশিন একজন লোক চালাচ্ছে। এই ধরনের ট্রান্সফরমেশন কিন্তু অলরেডি হয়ে গেছে, যেটার কারণে আপনি বললেন যে কর্মসংস্থানের বৃদ্ধির হারটা হ্রাস পেয়েছে। যেটা আপনি বললেন, সামগ্রিক কর্মসংস্থান হয়তো এখনো হ্রাস পায়নি, কিন্তু বৃদ্ধির হারটা হ্রাস পেয়েছে। তো সেটা হচ্ছে আবার আগে একটা হেল্প লাইনগুলো মোর সাইন্টিফিক হচ্ছে, আগে সুতাটাকে কেটে দিতে হতো, এখন মেশিনের মধ্যে আন্ডার বেড ট্রিমার আছে, ওটা অটোমেটিক কেটে দেয়। মেশিনের মধ্যে অনেক ধরনের অটোমেশন, সুইং মেশিনের মধ্যে অনেক ধরনের অটোমেশন অলরেডি আসছে। সো আগে হয়তো পকেটটা বানাতে ২ জন ৩ জন, এখন অটোমেটিক একটা মেশিনে পকেট বানানো হয়। তো এই জাতীয় কতগুলো অটোমেশনও কিন্তু অলরেডি টেকেন প্লেস। তো সেই জন্য বৃদ্ধির হারটা কমে যেতে পারে, কিন্তু তারপরও আর যদি একদম প্রযুক্তি নির্ভর হয়ে যায়, তাহলে পরে আমার সঙ্গে আর একটা ইউরোপিয়ান বা আমেরিকান ম্যানুফ্যাকচারের সঙ্গে কোনো পার্থক্য থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কেন বানানো হবে সেটার যৌক্তিকতা আপনি ইকোনমিক্সে যে থিওরি বললেন সেটাতে নাই। তো তখন আশা কি? তো আশা হচ্ছে যে ধরে নিচ্ছি যে ওরকম হবে না। কেন হবে না? কারণ ওইরকম ওয়াইড স্প্রেড, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ আ পসিবিলিটি। যদি কিছু কিছু জিনিস হয়তো তখনও থাকে, সেই জায়গাতে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ গুলো খুঁজতে হবে, খুঁজে সেইভাবে। এটা তো ইটস আ প্রসেস, এটা জেনারেশন ধরে ইন্ডাস্ট্রি গুলা আছে এবং কনস্ট্যান্ট ট্রান্সফরমেশন না করলে ইউ ক্যানট বি ইন দ্য সেম বিজনেস অল ইউর লাইফ। You have to continuously change and upgrade and be into, and otherwise you don't survive. So এটা তো আমাদেরকে চিন্তা করতেই হবে। আপনার কাছে খুব খুব ভালো একটি চিত্র আমরা পেলাম, একটি গত 4 দশকের 40 বছরের পোশাক শিল্পের বিবর্তনের কথা আপনি বললেন, আবার ভবিষ্যতে আমরা কোন দিকে যেতে যেতে পারি, এবং এখানে অনেক ধরনের বোল্ড চিন্তা ভাবনার কথা বললেন। আমার একটি প্রশ্ন আছে যেটা আমি পরে করব। আমরা এখন আমাদের অডিয়েন্সকে একটু সুযোগ দিই। আমি জানি যে কয়েকটি প্রশ্ন এসছে, আমি জানি না যে ওয়াইপিএফ এর কেউ, ফাইজে বা আবির বা কেউ কি প্রশ্নগুলো পড়তে পারবে? নাহলে আমি চেষ্টা করবো চ্যাট রুমে যেয়ে দেখতে। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি তাহলে। আচ্ছা, ধন্যবাদ। ওকে, ফারাবি মাহমুদ উনি প্রশ্ন করেছেন যে হোয়াট আর দ্য চান্সেস that automation and artificially intelligent robots would take over the low-level jobs which constitutes the large portion of RMG industry within near future? What would be the impact of such technologies on cheap labor countries like us? আমরা আরো কতগুলো প্রশ্ন এসছে সব মিলে? 4টার মতো হচ্ছে কোশ্চেন আমরা পেয়েছি। আচ্ছা, আমরা দুটো নেই, কারণ কিছু কিছু প্রশ্নের জবাব হয়তো অলরেডি অধ্যাপক মোমেন কিছুটা দিয়েছেন, যেমন এই প্রশ্নের কিছুটা জবাব আমরা ইতিমধ্যেই পেয়েছি। আমরা আরো একটি প্রশ্ন নেই, দুটো করে প্রশ্ন আমরা একবারে করি। তাহলে হচ্ছে খালেদ মাহফুজ সাইফ একটা কোশ্চেন করেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয়, শ্রীলঙ্কান, পাকিস্তানি মিড লেভেল ম্যানেজার এক্সপেট্রিয়েটস কাজ করছে। এ নিয়ে পক্ষে বিপক্ষে অনেক তর্ক বিতর্ক আছে। আমি ব্যক্তিগতভাবে ভারতীয় এবং শ্রীলঙ্কান ম্যানেজারদের সাথে কাজ করেছি। সো কোয়েশ্চেনটা হচ্ছে যে গার্মেন্টস শিল্পে আমরা বাংলাদেশিরা প্রফেশনালিজমে কোন কোন দিকে পিছিয়ে আছি এবং মানে এক্সপেট্রিয়েটদের থেকে, এবং সত্যিকার অর্থে কিভাবে আমরা নিজেদের উন্নতি ঘটাতে পারি। সো এটাই। আর এর পাশে আরেকটা কোশ্চেন ছিল যে গার্মেন্টস শিল্পের উদ্যোক্তারা এই ব্যাপারটা কিভাবে দেখছে। অধ্যাপক মোমেন।
আমার মানে প্রথম প্রশ্নটা যেটা, ওটা আংশিক উত্তর আমার দেয়া ছিল। আমি রোবোটিক্স অথবা সোবোর্ডস অথবা ওই লেভেল অফ টেকনোলজি দিয়ে 100% ট্রান্সফরমেশন আশা করছি না, এবং বাংলাদেশেও আশা করছি না, এবং আমার মনে হয় না, যদি কিছুটা হলেও সময় আছে, সেই সময়ের মধ্যে আমাদেরকে বিকল্প চিন্তা ভাবনা করতে হয়, বিকল্প সেক্টর উইদিন দি সেক্টর, বিকল্প প্রোডাক্ট, বিকল্প মার্কেট, এগুলো চিন্তা করতে হবে, করে সেইটাকে কিছুটা হলো কন্টেন্ট করতে হবে। বাট টেকনোলজি তো থেমে থাকবে না, টেকনোলজি চেঞ্জেস হতেই থাকবে। আপনি জানি না, আমি বা আপনি কেউই জানি না যে কোথায় কি ধরনের ডিসরাপশন তৈরি হচ্ছে, অপেক্ষা করছে আমাদের জন্য, এবং এসে হঠাৎ করে একদিন দেখা যাবে যে এই এটা টেকেন ওভার দ্য হোল থিং। আপনি যদি বিখ্যাত যে বক্তৃতাটা, আই থিঙ্ক নোকিয়ার সিইও বক্তৃতা, we have done everything right but we are out of business, আপনি যদি দেখেন সেই, তো এখন আমাদের এরকম ট্রেডিশনাল ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের এই ধরনের কথা হয়তো আমরা বলতে পারি। মানে আপনি টয়োটা, আই থিঙ্ক মার্সিডিজের সিইও একদিন বলেছিলেন যে বিগেস্ট কম্পিটিশন ইজ নট বিএমডব্লিউ, বিগেস্ট কম্পিটিশন ইজ গুগল এন্ড টেসলা এন্ড অ্যাপল, ওরা হবে কম্পিউটার অন হুইলস। তো এখন কম্পিউটার অন হুইলস এরকম। তো আমি জানি না কি ধরনের আপনার টেকনোলজিক্যাল ডিসরাপশন ইজ কুকিং ওয়্যার, তো সেই কোথায় কি ধরনের টেকনোলজিক্যাল ডিসরাপশন অপেক্ষা করছে আমাদের জন্য সেটা আমরা জানি না। কিন্তু ইয়েস, টেকনোলজিক্যাল ডিসরাপশন এরকম হলে পরে জব লসেস হবে, সেটার জন্য আমাদেরকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে, এবং ওই ধরনের ওয়াইড স্প্রেড ডিসরাপশন আমরা হয়তো এই মুহূর্তে একদম আগামী 5-7-10 বছরের মধ্যে আশা করছি না, কিন্তু ওরকম হওয়াটা অস্বাভাবিক কিছু না। আপনারা যারা প্রশ্ন করছেন, আপনাদের জীবদ্দশায় হয়তো আপনারা সেটাকে দেখতে পারবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন যেটা করা হয়েছে, ইয়েস, শ্রীলঙ্কান, ভারতীয় বা অন্যান্য দেশের কথা বলা হচ্ছে। দেখেন, আমি জানি না আমার কথাটা কেউ খুশি হবেন বা কেউ রাগ করবেন কিনা, বাট একই মানুষ আমরা বাংলাদেশি যখন বিদেশে কাজ করতে যাই, তখন আমরা ওদের দেশের ইয়েলো লাইনের দাঁড়ানোর থেকে শুরু করে ওদের নিয়ম মাফিক চলা শুরু করি। স্টে বিয়ন্ড দ্য ইয়েলো লাইন বলার সঙ্গে সঙ্গে আমরা we stay beyond that yellow line and we comply each and everything as per rule and we follow SOP in toto, standard operating procedures in toto. আর সেই লোকটাই আবার বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে ফেরত আসা মাত্র অধৈর্য হয়ে যায়, এবং ওই ইয়েলো লাইন মানতে চাই না, মানে আমরা আমারটা আগে করেন, আমারটা আগে করেন, এই ধরনের একটা, এটা তো একটা মানসিকতা অথবা একটা সিস্টেমের ব্যাপার। তো আপনি যাদের কথা বললেন তারা হয়তোবা একটা, মানে তাদের দেশের, মানে আমাদের এন্টারপ্রেনাররা হয়তো, আমি এটা আমি কতগুলো মানে সন্দেহের অবকাশ রেখেই বলছি, ওনারা চিন্তা করেছেন যে আমি ভাই কালচার পরিবর্তনের এত দুরূহ কাজ করতে চাই না, তার থেকে বরং আমি এরকম একজন দুজনকে নিয়ে আসি যারা এসে আমাকে ইন দ্য এন্ড রেজাল্ট দিবে। সে কালচার বানাইলো কি বানালো না আমার অত চিন্তা করার দরকার নেই, আমি ওদের উপর দায়িত্ব দিলাম, সে এখানটা এটাকে করবে। This can be approach one. The other approach could be that we start creating a culture where we follow SOP, where we make follow all the best practices, and we create the right kind of working environment, and also we get the right kind of product and theta. But that's painstaking, long drawn, painstaking process. So ওটা হইলে পরে আমার, এবং that requires training, that requires a continuous motivation, training. This is a part of the job. তো সেই কারণে আমার কাছে মনে হয় কালচার প্লেজ এ বিগ রোল। সেটা ওয়ার্ক কালচার কথা বলছি, অর্গানাইজেশনাল কালচার, ওয়ার্ক কালচার, এই ট্রান্সফরমেশন গুলো হওয়া দরকার স্কিলের ইমপ্রুভমেন্টের জন্য, এবং যেটার হয়তো একটা শর্টকাট হচ্ছে এই বিদেশিদেরকে নিয়ে আসা, নিয়ে এসে ওদেরকে দিয়ে এই কাজটাকে করানো, এবং ওরা যদি যে কালচারটা দিয়ে যাচ্ছে, ওই বিদেশি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কালচার যদি চলে যায়, তাহলে পরে সেই কালচারটা দ্যাট ইজ নট এ সাস্টেনেবল সলিউশন। তো এবং এটা হচ্ছে একটা নতুন ফুটবল টিম বানালেন কালকে, হ্যাঁ, অথবা ক্রিকেট টিম বানালেন, বিভিন্ন দল থেকে বিভিন্ন প্লেয়ার নিয়ে এসে একটা টিম বানালেন, বানালো, ওটার মধ্যে যে কোহেশন থাকবে ভার্সেস আপনারা আমাদের বিকেএসপির মতন প্রতিষ্ঠানে বসে গ্রুম আপ করে
12 জন প্লেয়ার একবারে বানায় নিয়ে আসলেন, তার কোহেশন দুইটার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য থাকবে। আমরা এখানে ইন্ডিভিজুয়াল স্কিলকে প্রাধান্য দিচ্ছেন, এখানে টিম ওয়ার্ককে প্রাধান্য দিচ্ছেন। আমার কাছে মনে হয় যেমন এই বিদেশি যাদেরকে আনা ওরা একটা শর্ট টার্ম সলিউশন টু দ্য প্রবলেম, বাট ওদের কাছে যে শেখার থাকে, যে কালচারকে ট্রান্সফর্ম করা থাকে, সেগুলো করাটা উচিত। দ্যাট ইজ আ লং টার্ম সলিউশন টু দ্য প্রবলেম, দ্যাট ইজ সাস্টেনেবল। এবং ওটা এবং আসলে অনেকের কাছে অনেক কিছু শেখার আছে, যে কারণে আমরা ফুটবল টিমগুলোতে বিদেশি কোচ নিয়ে এসে আমরা কিন্তু ইমপ্রুভমেন্ট দেখেছি, ক্রিকেট টিমেও দেখেছি। এটাও তো একটা খেলা, এখানটা তো একটা নিয়ম মাফিক খেলতে হবে, হ্যাফহাজার্ডলি খেললে তো হবে না। তো সেই জিনিসটা খেলার জন্য সিস্টেমকে কমপ্লাই করতে হবে। সেই কারণে সিস্টেম কমপ্লাই করতে হবে, এসওপি ফলো করতে হবে। এসওপি ফলো করলে কি হবে, ইউ উইল হ্যাভ লেসার পসিবিলিটি অফ মিস্টেকস। এবং যেটা কিনা ইম্পর্টেন্ট, যে আপনি জাপানিজরা প্রোডাকশন লাইন বন্ধ করে যে একটা মিস্টেক হতে পারে, আমরা প্রোডাক্টটা বানানোর পর একটা ডিফেক্টিভ ওটা খুঁজে বের করি, মানে এটাকে রিজেক্ট করি। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, ওয়ার্ক পার্থক্য হচ্ছে এরকম। সো দ্যাট ইজ হাউ আমি যদি বিদেশিদেরকে কেন এমপ্লয় করা হচ্ছে তার কারণটা বললাম। আমার কাছে মনে হয় আমার বিশ্লেষণ সঠিক হতেও পারে, নাও হতে পারে। আর মালিকরা কেটা কোনটা ভাবছেন, দোনো ধরনের মালিকই আছে। এক ধরনের মালিকরা, মালিক বললে শব্দটা ভালো লাগে না, এন্টারপ্রেনার আমি বলতে চাই, অথবা যারা, তো এন্টারপ্রেনাররা দোনোটাই ভাবছেন, নিজের অর্গানাইজেশনে একটা কালচার তৈরি করার কথাও ভাবছেন কেউ কেউ, আবার কেউ কেউ এরকম শর্টকাট সলিউশনের কথা ভাবছেন, দোনোটা। এবং সেটাকে আমি শর্টকাট সলিউশনে কোনো খারাপ দিক দেখি না, যদি এটাকে সাস্টেনেবল করা যায় এবং ওই ট্রান্সফরমেশনটাকে সাস্টেনেবল করা যায়। জি বলেন। আরেকটি কথা আমি বলবো, যে আপনি শুরুর দিকে বলছিলেন, আমরাও জানি যে আমাদের পোশাক শিল্পে বিদেশি বিনিয়োগ খুব একটা হয়নি। বিদেশি বিনিয়োগের কিছু সুবিধা আছে, তার মধ্যে একটি আমার মনে হয় আমরা ইনডিরেক্টলি পেয়েছি, যেহেতু আমরা বিদেশ থেকে ম্যানেজার এনেছি। অর্থাৎ এই যে আপনার নলেজের যে ট্রান্সফার, যেটিকে আমরা বিদেশি বিনিয়োগের একটি সুবিধার কথা বলি, সেটি অন্তত পক্ষে কিছুটা হয়েছে আপনার এই বিদেশি ম্যানেজার আমার ব্যাপারে। এবং আমাদের মনে রাখা দরকার, আমরা কিন্তু আমাদের লোকজন বাইরে যে কাজ করুক সেটা কিন্তু আমরা সবাই চাই। অতএব বাইরের লোকজন আমাদের দেশে এসে কাজ করবে এই ব্যাপারে যে আমাদের অনীহা, একটি হতে পারে যে আমরা হয়তো এই শর্টকাট সলিউশন করতে করতে কখনোই দীর্ঘমেয়াদী স্কিল ডেভেলপমেন্টের সমস্যাটা আমরা অ্যাড্রেস করব না, সেই ভয় থেকে হয়তো অনেকে বলে। তো যাই হোক, আপনি অনেক কিছু বলবেন এই ব্যাপারে? আমি বলছিলাম যে ম্যানেজার, আমরা কিন্তু মিডল ম্যানেজমেন্ট যা শোনা যায় বা যা দেখা যায়, মিডল ম্যানেজমেন্টের স্কিল ওখানটায় ওয়ার্কারের স্কিলও কিন্তু তারা ট্রান্সফর্ম করে। মানে তাদের ট্রেনিংটা ওয়ার্কার কেউ ট্রেনিংটা দেয়, তারা কতগুলো সিস্টেমকে ডেভেলপ করে, যে এগুলা কি আমার মিডল ম্যানেজমেন্ট শিখতে হবে। এবং এট দ্য সেম টাইম, এবার আগে যদি ধরেন প্রথম দিকের ইন্ডাস্ট্রিতে তো সেই ধরনের শিক্ষিত লোকজন আসতো না। এখন তো আমরা অনেক ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট, শাহজালাল ইউনিভার্সিটি, টেক্সটাইল ইউনিভার্সিটি, বিআইএফটি থেকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার পাই বা টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাই আমরা। তো আগে তো এই ট্রেন্ড মানুষও আসতো না ইন্ডাস্ট্রিতে। এখন তো আর এসব কোনো অর্ধশিক্ষিত বা অশিক্ষিত হয়ে এই কাজের যোগ্যতা নাই। সো ইউ হ্যাভ টু বি have the minimum required skill and education। এবং সেটার জন্য আপনাকে এই যে সমস্ত টেকনোলজি আমরা ইউজ করতেছি, যন্ত্রপাতি, সেগুলো ব্যবহার করার যোগ্যতা তো এদেরকে অর্জন করতে হয় এবং শিখতে হয়। তো সেই জিনিসগুলোর দিক থেকে আমার মনে হয় বিগত 4 দশকে সেক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম, যদি আমরা এই বিদেশিদের যাদের মিডল ম্যানেজমেন্ট তাদের কাছ থেকে ওরা যদি কোনো স্কিল ইম্পার্ট করে, ওরা যদি কোনো নতুন টেকনোলজি ট্রান্সফার করে, অবশ্যই ওয়েলকাম, শুড বি অ্যালাউড টু কাম। কিন্তু এটাকে যদি শর্ট টার্ম সলিউশন হিসেবে না হয়, তাহলে পরে এটা আমার মনে হয় ডিসকারেজ করার মতো না হবে আর কি। নিশ্চয়ই। আমরা আরো বোধহয় দুটো প্রশ্ন আছে, ওগুলো ঝটপট শুনে নেই। একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে যে মাশরাফা তারান্নুম করেছেন যে ইদানিং গ্রিন গার্মেন্টস কনসেপ্টটা শুরু হয়েছে এবং বিশ্বের অন্যতম কিছু গ্রিন গার্মেন্টস বাংলাদেশে অবস্থিত হলো মালিক গোষ্ঠীর বিরাট একটি অংশ এই ধারণাকে উপেক্ষা করে চলেছে। অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে এই ধরনের উদ্যোগের দ্রুত ব্যাপ্তি কতটা জরুরি? এবং আরো একটি প্রশ্ন কি আছে না এটাই শেষ প্রশ্ন? জি হ্যাঁ, আরেকটা আছে, সেটা হচ্ছে যে শেখ শাহিদ আলী করেছেন যে শুড জিওপলিটিক্যাল টার্মোয়েল বি এ পয়েন্ট অফ কনসার্ন ফর আওয়ার ইন্ডাস্ট্রি, হাউ শুড দ্য পলিসি মেকারস ওয়ে ইনটু দিস ম্যাটার? আচ্ছা, আর কোনো প্রশ্ন ছিল? না,
আচ্ছা, তাহলে এই দুটো প্রশ্নই আমরা নিয়ে যাই অধ্যাপক মোমেনের কাছে। যেটা আমরা যিনি জানতে চাইলেন যে গ্রিন ফ্যাক্টরির কথা, গ্রিন ফ্যাক্টরি হচ্ছে কতগুলো সার্টিফিকেশন এই মুহূর্তে বাংলাদেশের আমার মনে হয় 130টা লিড, প্ল্যাটিনাম এবং সিলভার সার্টিফাইড ফ্যাক্টরি আছে, আর টপ 10টা গার্মেন্ট ফ্যাক্টরির মধ্যে 9টা বাংলাদেশে আছে। তো এটা জিনিসটা হচ্ছে গ্রিন মানি যে অন্যরা উপেক্ষা করছে তা কিন্তু না। গ্রিন ইজ ওয়ান স্টেপ বিয়ন্ড। অ্যান্ড এখানটায় যদি এনভায়রনমেন্টাল যে সমস্ত রুলস এবং এনভায়রনমেন্টাল যে সমস্ত প্যারামিটার্স আছে, স্পেশালি ডাই হাউসে, এক্সপোর্ট ওরিয়েন্টেড ডাই হাউস বা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিগুলোতে ওই প্যারামিটার্স না কমপ্লাই করে ইউ ক্যানট অপারেট। So the minimum, it doesn't mean that if you are not green, you are totally non-compliant. It doesn't also mean that if you're not green, you are ignoring the environment. It's not that as per the local law এবং norms, whatever is permissible, সেটার লিমিটের মধ্যে থেকে অন্যরা অপারেট করছে, those who are not having this green certificate. আর গ্রিন ফ্যাক্টরি যারা আছে তারা they have gone further beyond, তারা they have done they have reduced the carbon footprint এবং তারা ইলেকট্রিসিটিতে, ওয়াটার কনজাম্পশনে, আমি যেমন বলি বেশিরভাগ ফ্যাক্টরিতে এখন রেইন ওয়াটার হারভেস্ট করা হয়, বেশিরভাগ ফ্যাক্টরিতে এখন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো আছে, এনার্জি এফিশিয়েন্ট মোটরস এবং যেটা আমরা বলি ইনভার্টার দেওয়া এবং এলইডি লাইটস এগুলো আছে, গ্যাস জেনারেটর, পাওয়ার জেনারেশন থেকে সেখান থেকে আমরা কো জেনারেট করে স্টিম, হট ওয়াটার মডিউল আছে বেশিরভাগ ফ্যাক্টরিতে, হট ওয়াটার থেকে রিসাইকেল করে আবার হিট রিকভারি প্ল্যান্ট আছে। তো এইগুলি সবই এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ইনিশিয়েটিভস, এবং এটা মানে এই না যে ওই ফ্যাক্টরিটা গ্রিন। তো প্রত্যেকটা ফ্যাক্টরির মধ্যে whether it is green or not green, there are a lot of initiatives that has been taken which is environmentally friendly. But the complaint that us who have invested so much heavily into green or into all of these compliances, সেটা হলো that there is no such green price. So মানে এটা কোনো এডিশনাল প্রিমিয়াম প্রাইস কিন্তু পাওয়া যায় না ফর বিং, হয়তো তারা পান, ওনারা যারা ব্র্যান্ড নেম ওনার তারা পান, তারা তাদের ক্যাম্পেইনে, তাদের প্রমোশনাল মেটেরিয়ালের মধ্যে তারা হয়তো বলেন যে এটা অর্গানিক, এটা আপনার লো কার্বন ইমিটিং, এরকম ভাবে নানা ধরনের জিনিস বলে তারা হয়তো তার অ্যাডভান্টেজটা পান। অ্যাজ এ ম্যানুফ্যাকচারার, আমরা অ্যাজ এ B2B ম্যানুফ্যাকচারার, we don't have that green price. This is the complaint rather. So আমার মনে হয় ওনার একটা ভুল ধারণা ছিল that those who are not green, they are not complying the other things. Though everybody is complying, greens are 1-2 steps ahead of, they have gone an extra mile or two. That's one thing. The next thing is about geopolitics and all of that. Any kind of national, see, this is an industry which is so susceptible to all kinds of international policies, changes in dialogues. Vietnam having a contract, having an FTA signed with European Union is a huge issue for Bangladesh. Although these are two different, this is one country and one, economic zone. They have signed a contract, but we will be affected because we will lose our, favorable agreement, everything but arms, যেটা আমরা বলি প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট। আমরা যখন গ্রাজুয়েট করে যাব 2024 সালে, তারপরে আমরা 3 বছর পর্যন্ত 2027 সাল পর্যন্ত সুবিধা পাবো। আর আমাদের তারপরে যদি আর কোনো নতুন কিছু না হয়, it will cease to, for us. But whereas Vietnam has got an FTA signed with the European Union, they will continue to sell with the duty-free, quota-free access. So এই জাতীয় ইন্টারন্যাশনাল আপনারা বলছেন জিওপলিটিক্স কি এফেক্ট করে কিনা, this industry is very susceptible to any kinds of international politics, international policy changes, etc. Surely it does. The answer is that. আমাদের নির্ধারিত সময় আমরা একটু আগে অতিক্রম করে গেছি, তো আমি একটি শেষ প্রশ্ন করব, বেশি আমি দীর্ঘায়িত করব না। আপনি যেহেতু বিজিএমই এর একজন পরিচালক এখন, এই জন্য আমি বিজিএমই এর সম্বন্ধে একটু প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে একটি কালেকটিভ বডি হিসেবে বিজিএমই নিশ্চয়ই অনেক অবদান রেখেছে,
বাট আপনি যে পরিবর্তনের কথা বলছিলেন, প্যারাডাইম শিফটের কথা বলছিলেন, তার অনেকটাই হয়তো এক একটি ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি বা কোম্পানি লেভেলে এই পরিবর্তনগুলো করা হবে, কিন্তু একটি কালেকটিভ ইন্ডাস্ট্রি বডি হিসেবে বিজিএমই এর কোনো ভূমিকা আছে কিনা এবং এর সাথে পাবলিক পলিসির কোনো ভূমিকা আছে কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটি যেটি আপনার কথায় আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন, সেটি হচ্ছে যে সমাজের অনেকেই, বিশেষ করে যারা পাবলিক ওপিনিয়ন শেপ করেন, আপনি সুশীল সমাজের কথা বলছিলেন, হয়তো অর্থনীতিবিদ, সাংবাদিকদের কথা বলতে পারেন, আপনারা অনেক সময় বলেন যে তাদের স্পষ্ট ধারণা নেই এবং একটি অস্পষ্ট ধারণার উপর ভিত্তি করে অনেক সময় তারা বক্তব্য রাখছেন বা সমালোচনা করছেন। তো আমি এটিকে নেতিবাচক দিকে না নিয়ে আমি বরঞ্চ ইতিবাচক ভাবে একটি জিজ্ঞেস করতে চাই যে এখানেও মানে গার্মেন্ট শিল্প সম্বন্ধে আরো স্পষ্ট ধারণা যাতে সমাজে তৈরি হয়, সে ব্যাপারেও বিজিএমই এর কোনো ভূমিকা আছে কিনা। তো এই প্রশ্নটাই আমি আপনাকে করব। প্রথমটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি, এখন আমরা এই বর্তমানে যে বিজিএমই এর পরিচালনা পরিষদ আছেন, এনাদের আমরা প্রায় 14 মাসের মতন আমরা আছি এখানটায়, আর একটু বেশি বোধ হবে, মানে এপ্রিল মাসে আমাদেরটা শেষ। তো এই সময়ের মধ্যে এই বেশ কতগুলাই যদিও করোনাকালীন সময়টার মধ্যে একটা বিরাট অংশ জুড়ে করোনার মধ্যে আমরা ছিলাম বা আছি এখনো। তো বাট when we came, তখন আমাদের কতগুলো এফার্টের মধ্যে এই ডাইভার্সিফিকেশন একটা ছিল, এবং এখন যেন গভর্নমেন্টের যে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য যে ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো হচ্ছে, সেখানটাও ওনারা মানে মানে ম্যানমেড ফাইবার বা যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলা, চায়নার যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ওর কাছে অনেক সব ধরনের ইনগ্রিডিয়েন্ট, আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে একটা গাড়ি ইন্ডাস্ট্রির সঙ্গে তুলনা করতে পারেন। একটা গাড়ির মধ্যে যত ধরনের কম্পোনেন্ট যায়, সেটা ইঞ্জিন বলেন, এটা বডি পার্টস বলেন, এটা লাইটস বলেন, ইলেকট্রনিক্স বলেন, লেদার এটসেট্রা এটসেট্রা, হাজারো মাদার, এর সঙ্গে অনেক কতগুলো ম্যানুফ্যাকচারিং জড়িত। এটা গার্মেন্টের আপনি যে কাপড়টা পরে আছেন তার সঙ্গে হয়তো এই স্যুটটার মধ্যে অসংখ্য ফ্যাক্টরির অবদান আছে। Not only one factory, there are many factories. So we have to have all of that together to make the kind of things that we are not making. So আপনি যেখানে স্পোর্টস ওয়্যার বানান, আপনি যদি এখন আউটার ওয়্যার বানান, আপনি যদি এখন জুতা বানান, ক্যাপ বানান, ওভারকোট বানান, এরকম নানা ধরনের প্রোডাক্ট হতে পারে, সেগুলির সঙ্গে অনেক কতগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ফ্যাক্টরি দরকার। এখন দুনিয়াতে ফাস্ট ফ্যাশন লিড টাইম, আমাদের ডিসঅ্যাডভান্টেজ, আমরা মার্কেট থেকে 4 সপ্তাহ দূরে, যদি ইউরোপ হয়, আমেরিকা হলে 6 সপ্তাহ দূরে বাই সি। তো এখন সেই রকম ক্ষেত্রে আপনি প্রক্সিমিটির যে অ্যাডভান্টেজটা হয়তো একটা টার্কি সাপ্লায়ারের আছে, বিকজ সেম ডে ট্রাকিং or 2 ডে ট্রাকিং, সেটা আমার সঙ্গে ইউরোপের নাই। আমার কাছে 4 উইকসের ট্রাভেল ডিস্টেন্স আছে। তো সেই কারণে আমি যদি আবার 2 সপ্তাহ বা 4 সপ্তাহ পার প্লাস আমার পোর্ট আছে, কনজেশন আছে এবং ব্যুরোক্রেসি আছে, পোর্টের যত নানা ধরনের একটা মাল ছিল আসা মাত্র তো ছাড়ানো হয় না, তো কতগুলা স্টেপস আছে। তো সেই ক্ষেত্রে ওখানেও 1 মাস র মেটেরিয়াল আসার ক্ষেত্রে, তো যেটা চায়নার অ্যাডভান্টেজ, সবকিছু এক দেশে পাওয়া যায়, সো ইউ ক্যান কম্বাইন। তো আমার দেশে যতক্ষণ পর্যন্ত র মেটেরিয়ালের এই ধরনের ডিস্ট্রিবিউটেড ম্যানুফ্যাকচারিং না হবে, উইচ ইজ ভেরি ক্যাপিটাল ইন্টেন্সিভ, ততক্ষণ পর্যন্ত এন্ড প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনি ওই প্যারাডাইম শিফট হতে গেলে অনেক পলিসি লেভেল চেঞ্জেস দরকার, অনেক কালেকটিভ ইসের দরকার, অনেক আপনার মানে ইনফ্রাস্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট দরকার। সো ওই প্রত্যেকটা জিনিসই তো একক প্রচেষ্টা না, ওটাতে একটা সমষ্টিগত প্রচেষ্টা। সেখানে সরকারের মুখ্য ভূমিকার সঙ্গে সঙ্গে সহায়ক ভূমিকা হিসেবে ইন্ডাস্ট্রি করতে পারে এবং অন্যান্য সব ধরনের এজেন্সিগুলো। এবং যেটা আপনি আজকে, আমি দুপুরবেলা একবার চিন্তা করছিলাম যে হোয়াট ইজ মাই ব্যাকআপ প্ল্যান, যে আজকে যদি আমার ইলেকট্রিসিটি চলে যায়, ফরচুনেটলি একবারের জন্য আমাদের ইলেকট্রিসিটি এখন যায় না, কিন্তু এই কথাটা আজকের থেকে 10 বছর আগে ছিল না। 10 বছরে 1 ঘন্টা পাওয়ার থাকতো, 1 ঘন্টা থাকতো না, এরকম একটা সময়। তো এভরি আওয়ার পাওয়ার, নো পাওয়ার, এরকম একটা সিচুয়েশন ছিল। সো ইনফ্রাস্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট ইজ দিস ইম্পর্টেন্ট। আমি ওইরকম সময় তখন বোঝা আমার দেশে 3000 মেগাওয়াট পাওয়ার তৈরি হতো,
আর আমি একটা ফেয়ারে গেলাম সেটা হ্যামবুর্গে, ওই একই ফেয়ারের মধ্যে 4000 মেগাওয়াট পাওয়ার কনজিউম করে ইকুইপমেন্ট চালানো হচ্ছিল সেটা দেখানোর জন্য, ওই রেন্টাল পাওয়ার। সো আপনার ইনফ্রাস্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট, জাস্ট টু গিভ এন এক্সাম্পল, গতকালকে পদ্মা সেতু লিঙ্ক করে গেল। সো এই জাতীয় ইমপ্রুভমেন্ট গুলো ইজ ইম্পর্টেন্ট। তা নাহলে প্যারাডাইম শিফট হতে গেলে এই সমস্ত সকল ধরনের ইমপ্রুভমেন্ট লাগবে, এটাতে কোনো এক প্রচেষ্টা হবে না। এবং যেটা আমার মনে হয় উই আর ইন দ্য রাইট পাথ and we are progressing towards that, and that is where our next generation can be hopeful that these are the things. Tara, what they are getting is what we have not gotten. So they are getting a much better, infrastructure, an industry in place, a country that is known. আমি আমেরিকাতে পড়তে গেছি, আমাকে টিচার বলে দেশে ফেরত আসতেছো, তোমার দেশে নৌকার মধ্যে থাকা লাগে। তখন আমাকে বাসার থেকে অ্যালবাম খুলে নিয়ে দেখাইছে, ভাই আমাদের বাড়ি ঘর আছে, বাগান আছে, লন আছে, এই সমস্ত দেখাইতে হয়েছে। এখন বাংলাদেশ চেনাইতে হয়েছে কোথায়, এটসেট্রা। এটা চেনাইতে হয় না, এখন ইউ আর 43rd economy in the world. So you have got all of those things. You're the second largest manufacturer. You have got those things to your advantage. So ওই জিনিসটা হওয়ার পরে আপনার শিওর প্যারাডাইম শিফটও হবে। ইয়েস, টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, সবার মিলিত এফোর্ট দরকার, এটা হবে না। ইন্ডাস্ট্রি একটা রোল প্লে করে। আপনি আমাকে ব্যক্তিগত সময় যখন আলাপ করছিলেন তখন আমাকে বলছেন যে পাওয়ার, does the industry show, got a criticism, they have become very powerful organization. See, 80+%, 83-84% of the export যাচ্ছে একটা country is dependent on this. তো এর ভালো মন্দ চাওয়া তো দেশের, সবাই জানেন যে এটা ভালো মন্দের সঙ্গে দেশের ভাগ্য কতটুকু জড়িত আছে। এটা যদি আমরা যদি এটার জন্য আলোচনা করি, লবি করি, সেটা তো কোনো পাওয়ারফুল হয়ে যাওয়ার, the criticism should not be like that. Rather, what are we trying to do? We are trying to facilitate this. We are trying to keep it alive, keep it going. So that is what we are trying to do. That should not call for that kind of criticism that generally we face, that these people have become extra powerful. ওই দিন আমি একটা অনুষ্ঠানে ছিলাম যেখানে বলা হচ্ছে যে এনাদেরকে এত সুবিধা দেওয়া হচ্ছে যে কারণে একটা ইন্ডাস্ট্রি শুধুমাত্র এই সেক্টরাল ডেভেলপমেন্ট হচ্ছে, অন্য কোনো সেক্টরাল ডেভেলপমেন্ট হয়নি। আমি বললাম লেবার লটা থেকে শুরু করে সবকিছু, লেবার ল তো গার্মেন্টস সেক্টরের জন্য আলাদা না, ইনসেন্টিভ মেকানিজম গুলো তো সব এক্সপোর্টারের জন্য আছে। তো সেই জিনিসগুলো তো সবার জন্য, অন্যরা নিতে পারেন নাই বা নিতে যে কোনো কারণে হয়ে ওঠে নাই। তা আমার মনে হয় ক্রিটিসিজম গুলো ঠিক না আর কি। সেই কারণে আপনি যেটা দ্বিতীয় কথা বলতে যাচ্ছিলেন, যারা আমাদের সম্বন্ধে কথা বলে তারা কতটা, আমি বলি যে ইয়েস, আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা দেখেন, আসেন। কারণ আমি আমার ছাত্রদেরকে প্রত্যেক বছর আমাদের নিজেদের ফ্যাক্টরিতে, আমাদের বন্ধু বান্ধবদের ফ্যাক্টরিতে নিয়ে যাই। তারা যে কথাটা আমাকে, আমার মনে প্রত্যেক বছর আমি যে কথাটা অ্যাটলিস্ট একবার হলেও শুনছি, I had no clue that this is how garments is made. I had no clue this much of investment is required. I had no clue that this is the level of technology that you have employed. We thought there is a sweatshop. This is what we have thought of. So that is where I'm trying to say যে আমার মনে হয় যে যারা কথাগুলো বলেন, আমি জানি ওনারা হয়তো অনেক রিসার্চ করে হয়তো বলেন, কিন্তু আমার কাছে অনেকগুলো কথা এত ইন্ডাস্ট্রি ইনসাইডার শুনে মনে হয় যে ওনাদের দে হ্যাভ নট ডান দেয়ার হোমওয়ার্ক রাইট, আদারওয়াইজ এই কথাটা বলতে পারতেন না। আমি সরি, আমি দ্বিতীয় প্রশ্নটা কি ঠিক উত্তর দিই? ঠিক আছে, মানে জিনিসটা ছিল যে এই যে একটা নলেজ গ্যাপ আছে, আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে, যে অন্যরা একটা অবস্থান থেকে বলছেন কারণ তাদের হয়তো গার্মেন্ট শিল্পের ভেতরের অনেক কিছু তাদের জানা নেই, এবং সেই জন্যই আজকে কিন্তু আমরা ওই যে সমালোচনাগুলো যে বিষয় হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করতে পারতাম। আমরা আজকে করিনি, এর মানে এই না যে গার্মেন্ট শিল্প সমালোচনার ঊর্ধ্বে, কিন্তু আমরা চেষ্টা করলাম যে গার্মেন্ট শিল্পের ভিতরে কি হয়, কি হয়েছে, কি হতে পারে, এগুলো সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণা আমরা নেওয়ার চেষ্টা করলাম আপনার সাহায্যে। কারণ এই ধারণাটা হওয়ার পর আমরা আবার গার্মেন্ট শিল্পের একটি মূল্যায়ন হয়তো করতে পারবো, কিন্তু সেটি আরো একটু তথ্য ভিত্তিক হবে। আমার প্রশ্নটা ছিল যে এই ধরনের প্রচেষ্টা বিজিএমইএ থেকে আরো করা যেতে পারে, সমাজের অন্যান্য যারা আছেন তাদের কাছে আপনাদের শিল্পের কি হচ্ছে অবস্থানটি আরো স্বচ্ছভাবে তুলে ধরবার ব্যাপারে আপনারা একটি প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে পারেন। এটা আপনি জাস্ট এতটুকু বলে রাখি যে বর্তমানে আমরা যারা বিজিএমইএ পরিষদে আছি, আমাদের প্রেসিডেন্ট সহ, উনি প্রথম যে কাজটা করেছেন, উনি একটা অ্যাডভাইজারি কাউন্সিল করেছেন যেখান থেকে আপনি যাদের কথা বললেন সবার রিপ্রেজেন্টেশন আছে।
তো এবং অনেক ক্ষেত্রে আমাদের যে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা থেকে শুরু করে কারেন্ট ইস্যুস, কোভিড সিচুয়েশন, সমস্ত কিছু ক্ষেত্রে টাইম টু টাইম এই ধরনের একটা অ্যাডভাইজারি কমিটি, কাউন্সিল গ্রুপ অফ মেম্বার্স, তাদের সবাইকে অবহিত করা হয়েছে টাইম টু টাইম, এবং দেওয়ার অ্যাওয়্যার, এবং তাদের কাছ থেকে পরামর্শ এবং উপদেশ নিয়েও আমাদের বিভিন্ন জিনিসকে রিশেপও করা হয়েছে। সো দিস প্রসেস ইজ অন। আই এম নট সেইং দ্যাট নট অনলি নাও, অতীতেও এই ধরনের সবসময় হয়তো একটা প্রচেষ্টা ছিল, বাট হয়তো ওই লেভেলে অতটা মানে ইন্টেন্সলি হয়নি, বাট এখন ইট ইজ মাচ মোর ইন্টেন্স। এন্ড আই থিঙ্ক সব স্টেক হোল্ডারকে মোরলে সবসময় ইনফর্মড এবং অ্যাওয়্যার রাখা হচ্ছে। প্লাস হচ্ছে কি, আই থিঙ্ক ফিজিক্যালিও ফ্যাক্টরি ভিজিট টিজিট দরকার, তা না হলে পরে ওইখানটার সিইং ইজ বিলিভিং জিনিসটা অনেকটা হতো। তো আমার মনে হয় আমাদের দেশের অনেকই অগ্রগতি হয়েছে, যেটা কিন্তু আমাদের সবার চোখে দেখা হয়নি, এবং দেখলে পরে হয়তো আমরা এই জিনিসটাকে আরো অনেক বেশি রেসপেক্টফুলি নিতে পারতাম, এবং আবার এর মানে ওই সম্মানের জায়গাটা আর একটু বেশি হতে বলে আমার ধারণা। কারণ এখানটা কিন্তু লট অফ সোয়েট and blood went into, not blood, sweat went into this making of this industry from our each and every worker who has been working here, সেই থেকে শুরু করে ওনাদের থেকে শুরু করে প্রত্যেক স্তরের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে এন্টারপ্রেনার পর্যন্ত সবারই যথেষ্ট পরিশ্রমের ফসল আজকের এটা। তো আমার মনে হয় ওটা দেখলে পরে সবাই খুশি হবেন এবং অ্যাপ্রিসিয়েট করবেন, এটা ধারণা। এবং যাদের প্রতিষ্ঠানগুলো দেখবেন তাদের জন্য একটা অনুপ্রেরণা উৎস হবে। আমি ওইদিকেই ইঙ্গিত দিচ্ছিলাম, আমি যখন বলছিলাম যে আপনারা বিজিএমইএ থেকে উদ্যোগ নিতে পারেন আপনাদের মোর দেন ওয়েলকাম। যে সময় যারা যারা দেখতে চেয়েছেন, আপনার ওয়াইপিএফ এর সদস্যরাও যদি কোনো সময় কোনো প্রতিষ্ঠান দেখতে চায়, যেহেতু আপনার 16,000 সদস্য, সবাই তো দেখতে পারবেন না, কিন্তু যদি আপনার এরকম, আই থিঙ্ক ইটস মোর দেন ওয়েলকাম, you are more than welcome to visit each and every factory that you would like to visit. ভেরি গুড। আমার মনে হয় ওয়াইপিএফ এর উচিত হবে আপনার এই অফারটি গ্রহণ করা, এবং আপনি এই সুযোগটি করে দেওয়ার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। তবে যতক্ষণ ফ্যাক্টরিতে না যেতে পারছি, আজকের এটি একটি সেকেন্ড বেস্ট অ্যাটেম্প ছিল যে আপনি আপনার মতো একজনের কাছ থেকে অলমোস্ট ফ্যাক্টরির ভেতরে দেখার মতোই, আমি আশা করি আজকের এই আলোচনাটি যারা শুনছেন তাদের কাছে অনেকটা সেরকমই মনে হয়েছে, এবং এর থেকে যদি একটি অ্যাপিটাইট সৃষ্টি হয় যে না, এরপর আমরা অ্যাকচুয়ালি ফ্যাক্টরিতে যেই আমরা আরো চাক্ষুষ দেখতে চাই কিভাবে জিনিসগুলো হয়, সেটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। তো আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই প্যারাডাইম শিফটের ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো দেখি যে প্রায় 2-3 বছর পর পরই আপনাদেরকে সরকারের কাছে যেতে হয়, বিভিন্ন ধরনের সাহায্যের আবেদন করতে হয়, এবং আপনারা একটি যুক্তি দেখান, সেটি হচ্ছে যে আপনাদের প্রফিট মার্জিনস এত কম, যে কারণে আপনাদের কোথাও একটু ধাক্কা আসলেই আপনাদের সাহায্যের দরকার হয়, এবং আপনাদের সমালোচকরাও বলেন যে 40 বছর পুরনো একটি শিল্পের কেন 2-3 বছর পর পর সাহায্যের জন্য যেতে হবে। হয়তো এই লো প্রফিট মার্জিনের একটি ব্যাপার আছে। বলুন, আপনি কিছু বলছেন? না, বলে 2-3 বছর পর পর না, এই 40 বছরের শিল্পের কথাটা আসছে এইবার যখন করোনাকালীন সময় প্রথম মাসের ধাক্কাটা আসলো তখনকার কথা। সে 100 বছরের মধ্যে আমরা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হইনি। $3.5 billion worth of orders totally ক্যান্সেল, এবং বায়াররা জাস্ট মুখ ফিরিয়ে নিয়ে গেছেন। আপনি একটা মানে আমরা কি করি, আমরা শুধু কনভার্সন কস্টটা পাই। যদি আপনি চিন্তা করে দেখেন, আমি সুতার থেকে কাপড় বানালাম, ওই কনভার্সন কস্ট পেলাম, কাপড় থেকে গার্মেন্ট বানালাম, ওই কনভার্সন কস্ট পেলাম। র মেটেরিয়ালটা তো আমাকে কিনে আনতে হবে, আমার দেশে তো কোনো র মেটেরিয়াল নেই। সো ওই কনভার্সন কস্টটা দিয়ে তো আপনি, কনভার্সন কস্ট হচ্ছে আপনার টোটাল রেভিনিউ, এন্ড সেখান থেকে আপনি সকল খরচ মিট আপ করবেন। সো এখন যদি আপনার 100%-এর মধ্যে অলমোস্ট 70%-এর মতন হচ্ছে আমরা র মেটেরিয়াল ইম্পোর্ট করি, বাকি 30% হচ্ছে হলো লেটস সে কনভার্সন কস্ট ইন বিভিন্ন স্টেজেসে। তার মধ্যেও যদি এখন আপনি মানে তার মধ্যে মার্ক আপ কত, তো এই পুরো জিনিসটার মধ্যে মার্ক আপ কত, সমস্ত ওখান থেকে আপনি ওয়েজেস দিবেন, ওখান থেকে আপনি লিখছেন ডেপ্রিসিয়েশন যাবে, ওখানে ব্যাংকের ইনস্টলমেন্টের সমস্ত কিছু আউট অফ দ্যাট কনভার্সন কস্ট, তাহলে আলটিমেটলি হোয়াট আর ইউ লেফট উইথ? মেবি 1-2% ইন এ গুড ইয়ার,
3-4% ইন আ গুড ইয়ার। সো তখন যদি আপনি একটা ডিজাস্টার হয় তাহলে পরে আপনি সেই ডিজাস্টার তো হচ্ছে 100%, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে শকটা নিবেন। তো এই জিনিসটা এই কারণেই এইবার বহু বছর পরে এইবারই গভর্নমেন্টের কাছে, বাট আমরা যেটা অন্যান্য প্রতি বছর হয়তো যেটা শুনেন সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সেরটা, যেটা অ্যাট সোর্স কাটা হয় 1%, ওটা কিন্তু অ্যাট সোর্স কেটে না। ওইটা নিয়ে হয়তো আমরা দেন দরবার করি যেন ওটা একটু কমানোর জন্য, প্রতি বছর কমানো, সরকার দয়া করে সেটা কমানো। কিন্তু এছাড়া কিন্তু আমার মনে হয় না যে কোনো কিছু নিয়ে প্রতি বছর, এইবারকারটা যেটা ছিল এটা তো 100 বছরের মধ্যে এই ধরনের ঘটনা আমাদের দেশে বা পৃথিবীতে কোথাও ঘটেনি। This is something nobody was prepared for. Anyway, sorry, প্যারাডাইম শিফটটা হলে পরে আপনাদের এই এট দ্য মার্জিন যে আপনাদের অপারেট করতে হয় সেখান থেকে আপনারা হয়তো মুক্ত হতে পারেন। ওর জন্য আমার বক্তব্য ছিল টপ লাইন ইমপ্রুভমেন্ট বাই ইনোভেশন এন্ড ব্র্যান্ডিং এটসেট্রা। ওইটা ইন্ডিভিজুয়াল কোম্পানি ব্র্যান্ডিং অথবা ন্যাশনাল ব্র্যান্ডিং, সমস্ত কিছুরই রেজাল্ট ওখানে টপ লাইনের ইমপ্রুভমেন্টে আসবে। টপ লাইনের ইমপ্রুভমেন্ট হলে ইভেন্চুয়ালি, আর বাকিটা হচ্ছে এফিসিয়েন্সি, যেক্ষেত্রে আপনার কথা হচ্ছে যে বিদেশি যারা কাজ করছেন বা মানে বিভিন্ন ধরনের নলেজ গেইন করে করে আমাদেরকে along the process cost reduction করে আসতে হবে, যাতে করে ইভেন্চুয়ালি আমরা we can see, we can improve the whole situation. আপনি যা বললেন সেই ধরনের কথা আমাদেরকে ভবিষ্যতে বলতে না হয়। অধ্যাপক মোমেন, আপনাকে অনেকক্ষণ আমরা আটকিয়ে রেখেছি, আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি অনেক সময় দিয়েছেন, বাট অনেক কিছু আমরা জানলাম এবং এই পোশাক শিল্প সম্বন্ধে যে আমাদের আরো স্বচ্ছ ধারণা হওয়া দরকার, তার সাথে আমরা কিছু সম্ভাবনার কথাও শুনলাম এবং আমরা বুঝতে পারছি যে এই সম্ভাবনাগুলো বাস্তবায়িত করতে গেলে এটি একটি কি দুটি ইন্ডিভিজুয়াল লেভেলের ফ্যাক্টরির ব্যাপার না, এটি সম্মিলিতভাবে যে পুরো শিল্প যেটি আছে এবং তার যে সংগঠন আছে তাদেরও ভূমিকা আছে, সরকারের পাবলিক পলিসির ভূমিকা আছে এবং এই পুরোটার একটি এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করবার জন্য সমাজেরও, বিশেষ করে যারা সমাজের পাবলিক ওপিনিয়নকে শেপ করেন, তাদেরও শিল্প সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণা তৈরি করা দরকার। এবং সেই ব্যাপারে আমার মনে হয় এই গত 2 ঘন্টার আলোচনা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অনেক প্রশ্নই ছিল, কোভিড সম্বন্ধে আজকে কোনো প্রশ্ন করিনি, এগুলো নিয়ে অনেক লেখালেখিও হচ্ছে, অতএব আজকে আমরা কিছুটা দীর্ঘমেয়াদী কিছু ব্যাপার নিয়ে আলোচনা করলাম। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি কোনোভাবে আপনার ওয়াইপিএফ এর সদস্যরা ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানতে চায়, তার জন্য আমরা সচেষ্ট থাকবো, আমাদের সঙ্গে যোগাযোগ করলে হবে। আর আমরা অবশ্য আমার একটা দিক মাস্টারের অভিজ্ঞতা সম্বন্ধে কিছু আজকে বলার সুযোগ হয়নি, তো ভবিষ্যতে কোনো সুযোগ থাকলে হয়তো বলবো আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।